ত্রিমাত্রিক প্রেমে মাত্রাহীন আমি। লিখনীতে জান্নাত হায়দার। পর্ব 1। মেয়ে পালিয়ে গেছে তো কি হয়েছে? বউ ছাড়া আজ আমি বাড়ি ফিরব না। বড় মেয়ের বদলে ছোট মেয়েকে বউ সাজিয়ে বিয়ের আসনে বসিয়ে দেও। বিয়ে আমি আজই করছি আর বউ এই পরিবার থেকেই নিচ্ছি। বিয়ে বাড়ির শত কানাঘুষার মাঝে রাগান্বিত স্বরে এই ঘোষণা দিল শিকদার পরিবারের কনিষ্ঠ ছেলে অমিত শিকদার। অমিতের এই কথা যেন বজ্রাঘাত, সবাই নিথর নির্বাক। কি বলে এই ছেলে? কেউ যেন বিশ্বাস করতে পারছে না, কেমন সিদ্ধান্ত। সবার মধ্যে এই নিয়ে কানাঘুষা দেখে অমিতের মা জাহানারা বিবি বলে, কি বলিস তুই এসব বাবা? রাগে তোর হুঁশ জ্ঞান উড়ে গেছে নাকি? অমিতের চোখে তখন এক অগ্নিস্ফুলিঙ্গ। মাথা একদম ঠিক আছে মা, তাহলে কি করবে? বউ না নিয়ে গিয়ে চুনকালি মেখে তবেই কি বাড়ি ফিরবে? রহি আজ থেকে আমার কাছে মৃত। জাহানা বিবি গুটিপায়ে হেঁটে এসে ছেলের কাঁধে হাত রাখে আর শান্ত স্বরে বলে, বাবা মাথা ঠান্ডা কর। রাগে ভুল ভালো বলিস না। মাথা ঠান্ডা কর। রহির ছোট বোন তোর থেকে অনেক ছোট। অমিত মায়ের হাত কাঁধ থেকে জেরে ফেলে দেয়, চাবা শক্ত করে বলে, মা, এখানে আমার মাথা ঠান্ডা করার কিছু নেই, মাথা আমার ঠান্ডাই আছে। আর কোন দিক দিয়ে ওরে তোমার ছোট মনে হয়? আরে ওর থেকেও ছোট মেয়ের বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়। খোঁজ নিয়ে দেখো না, ও যাদের সাথে পড়াশোনা করে ওদের অর্ধেকের বিয়ে হয়ে গেছে। গ্রামে এসবই চলে। এতক্ষণ পর্যন্ত নিজেকে ধরে রাখে আশরাফ শিকদার, অমিতের বাবা। এবার গর্জে উঠলেন, চুপ কর, জেগে পাগল হয়েছিস? এমন স্পর্ধা কোথা থেকে শিখলি? অমিত হাল ছাড়ার পাত্র না। চিকন স্বরে বলে, ভুলে যেও না বাবা, তোমাদের কারণেই এই গল্পের শুরু। তোমরা যদি সেদিন আমায় রহিকে বিয়ে করার জন্য ফোর্স না করতে, না হতো ওর সাথে আমার পরিচয়, আর না পড়তাম আমি ওর প্রেমে ভালোবাসা তো দূরের কথা। ওই দিন তুমি তোমার ব্যবসায়িক পার্টনারশিপের জন্য আমায় ব্যবহার করেছিলে বলেই আজ আমায় এই দিনটা দেখতে হলো। আশরাফ শিকদার জাহানারা বিবিকে বলে, আরে বুঝাও তোমার ছেলেকে। রাগে বোধ বুদ্ধি সব হারিয়েও এখন নির্বোধ হয়ে পড়েছে। সবার মুখ থমথমে। রহির পালিয়ে যাওয়ার খবর সবার সামনে ফাঁস হতেই নেমে আসে উত্তেজনার ঝড়। এতক্ষণ চুপচাপ থাকা রহির বাবা মুজাম্মেল মিয়া এবার মুখ খোলেন। মুখে গভীর ক্লান্তি, গলায় অপমান আর বেদনার স্পষ্ট ছাপ। অমিতে বাবার পানে চেয়ে নম্র গলায় বলে, মুজাম্মেল সাহেব, শিকদার সাহেব, আমরা জানতাম না আমাদের মেয়ে এমন কাজ করবে। মুখে চুনকালি দিয়ে গেল সে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না। আপনি জ্ঞানী মানুষ, নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মনের অবস্থা। কিন্তু অমিত যেটা বলছে, আমার ছোট মেয়েও কখনো এটা মানবে না। আর আমার ছেলে এখন দেশের বাইরে। ও যদি জানতে পারে, সেও এটা মানবে না। পেইজ, জান্নাত হায়দার। এই কথার মাঝেই অমিত তীব্র কণ্ঠে বলে ওঠে, বাবা, আমার কথাটা একটু ভেবে দেখো। এতে তোমার সম্মানও বাঁচবে, আমার কথাও। এই বিয়ের সঙ্গে তোমার সম্মান জড়িয়ে আছে। আমি আজ বউ নিয়েই ফিরব। যদি আমার কথা এদিক ওদিক হয়, তাহলে তোমরা তোমাদের ছেলেকে হারাবে। পুরো বাড়ি তোলপাড়। ঘটনার অবগতি দেখে মাহতাবের স্ত্রী রুবিনা সঙ্গে সঙ্গেই মাহতাবকে ফোন করে সব জানায়। রুবিনা অশ্রুভেজা কণ্ঠে বলে, সকালবেলা উঠে দেখি রহি রুমে নেই। সারা বাড়ি খুঁজেও পাইনি। শেষে ওর টেবিলের খাতার নিচে একটা চিঠি পাই। চিঠিটা পড়ে আমরা সবাই হতবাক। রহি চিঠিতে লেখে, মা, বাবা, ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমি প্রায় 1 বছর ধরে সোহেল নামের এক ছেলের সঙ্গে সম্পর্কে আছি। সোহেল এখন আল আরাফাহ ব্যাংকের ম্যানেজার। আমি জানি আমার এই কাজে তোমরা ভেঙে পড়বে। নিজের সুখের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিলাম। এই বিয়েটা হলে আমরা কেউ সুখী হব না। তাই পালিয়ে এলাম। অমিতের প্রতি আমার কোনো ঘৃণা নেই, কিন্তু আমি ওকে ভালোবাসি না। অমিতকে বলো আমি অনুতপ্ত, ওর জীবন নতুনভাবে ওর মতো করে শুরু করার জন্য আমার ওর প্রতি শুভকামনা রইল। রহি। রুবিনা থেমে কিছুক্ষণ পরে আবার বলে, তুমি দেশের বাইরে বলে তোমায় কিছু বলিনি। কিন্তু এখন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অমিত এখন জেদ ধরে বসে আছে, বিয়ে সে করবেই, আর সেটা হবে এই পরিবারের ছোট মেয়ে, তোমার আদরের বোন আজরিন। অন্যদিকে ভেঙে পড়েছে আজরিন। সবার আদরের মেয়ে আজরিন হোসাইন, যার চোখে বরাবরই অমিত ছিল দুলাভাই। আজ তাকে নিয়েই হচ্ছে অমিতের বিয়ের পরিকল্পনা। সবকিছু যেন তার কাছে দুঃস্বপ্ন। আজরিন চুপ করে বসে আছে রুবিনার পাশে। মুখে কোনো রং নেই। সমস্ত কিছু তার কাছে বিভ্রান্তিকর। অমিত যে ছিল বড় বোনের হবু বর, আজ সে আজরিনকে চাইছে। এটা কিভাবে সম্ভব? মাহতাব রেগে আগুন। বোনের এ কথা শুনে কোনো কথা না বলে উড়াল দিয়ে আসতে চায় বিয়ে বাড়িতে। এদিকে অমিতও কারো কথা শুনছে না। না মায়ের, না ভাবির, এমনকি দেশের বাইরে থাকা বড় ভাইয়ের। সবাই চেষ্টা করছে ওকে বোঝাতে। কিন্তু অমিতের চোখে আগুন, কণ্ঠে জেদ। বিয়ে সে আজ করবেই। এসব দেখে আকস্মিক অমিতের দাদি শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট রোগটা ওনার আগে থেকে হলেও আজ তা সীমা ছাড়িয়ে ওনার উপর চেপে বসেছে। শ্বাস নিতে পারছেন না তিনি, কিন্তু কিছু বলতে চাচ্ছেন।
মায়ের এমন করুণ অবস্থা দেখে আশরাফ শিকদার ছুটে আসেন মায়ের কাছে। উদ্বিগ্ন স্বরে বলেন, মা কি হয়েছে তোমার? বলো কি বলতে চাও? আর ডাক দেয় কাজের মেয়ে রহিমাকে, যে অমিতের দাদির দেখাশোনা করে। রহিমা আসলে তিনি তাকে ইনহেলার দিতে বলেন। ইনহেলার নেওয়ার পর অমিতের দাদি কিছুটা স্বস্তি ফিরে পান। কষ্ট করে কাপা কাপা গলায় বলেন, আমার ছোটকু যা চায় তাই হোক। মুজাম্মেল সাহেবের ছোট মেয়েই হবে আমার ছোট নাত বউ। আমি আর কিছু শুনতে চাই না। ছোটকুর জেদ মেনে নেয় বাবা। আর যদি বউ ছাড়া আমরা বাড়ি ফিরি তাহলে আমাদের পূর্বপুরুষদের তিলে তিলে গড়ে তোলা সম্মান আজ মাটির সঙ্গে মিশে যাবে। আমার সহ্য হচ্ছে না আর এই ঝামেলা। আশরাফ শিকদার মাথা নিচু করে বলেন, তোমার কথাই হবে মা, তুমি শান্ত হও। আমি মুজাম্মেল সাহেবের সঙ্গে কথা বলছি। পরে আশরাফ মুজাম্মেল মিয়ার কাছে যান। আশরাফ শিকদার মুজাম্মেল সাহেবকে শান্ত স্বরে বলেন, দেখুন ভাই, দোষ আসলে আপনার মেয়ের। তবে আমি আপনাদের পরিবার বা মেয়ে বড় করাতে কোনো খামতি ছিল তা বলছি না। কিন্তু আপনি তো আমার মায়ের অবস্থা দেখলেন। আমার মা যা বললেন সেটা মেনে নেওয়া ছাড়া এখন আমার আর কোনো উপায় নেই। আমি জানি আমার ছেলের উপর দিয়ে এখন কি যাচ্ছে, ও এই মুহূর্তে মন থেকে ভেঙে পড়েছে। সেটা বাবা হিসেবে আমি ভালোভাবেই টের পাচ্ছি। আপনি নিজে থেকেই একদিন ওদের সম্পর্কটা চেয়েছিলেন যাতে আমাদের সম্পর্কটা মজবুত থাকে। আর আমিও সেদিন রাজি হয়েছি। আজ আপনি আমি দুজনেই জানি এই বিয়েটা না হলে দুটো পরিবার ভেঙে যাবে। আজরিন বিয়ের বয়সে পৌঁছেছে। সে আর ছোট নেই। ওকে বুঝিয়ে বলুন। আপনি বাবা, আপনার কথাই শেষ কথা হওয়া উচিত। মুজাম্মেল মিয়া দীর্ঘশ্বাস ফেলে বলেন, আপনার কথার খণ্ডন করি কিভাবে? কিন্তু আমার ছোট মেয়ে আর আমার ছেলে তারা বুঝবে তো? অমিত বসার ঘরে চুপচাপ বসে আছে। পাশ থেকে রনি তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। অমিতের চোখে মুখে এমন এক দৃষ্টিভঙ্গি, মনে হচ্ছে এই মুহূর্তে 10 জন মানুষকে খুন করতেও সে পিছপা হবে না। ভিতরে ভিতরে ক্রোধে জ্বলছে সে, অথচ বাইরে নিঃশব্দ। রাগ হবে না কেন? 5 বছরের প্রেমের পরিণতি দিতে এসে দেখল তার প্রিয়সী রোহি অন্য কারো সঙ্গে ঘর ছেড়েছে। তবে এই ঘটনা অমিতের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল না। কারণ সে আগেই রোহির এই গোপন সম্পর্কের কথা জেনে ফেলেছিল। তাই তো তড়িঘড়ি করে 1 সপ্তাহের মধ্যে কাউকে কিছু না জানিয়ে পারিবারিকভাবে বিয়েটার ব্যবস্থা করে। যদিও চারপাশে প্রশ্ন উঠেছিল, হঠাৎ অমিত কেন এমন সিদ্ধান্ত নিল? কিন্তু যেহেতু অমিত আর রোহির সম্পর্কটা আগে থেকেই পারিবারিকভাবে জড়িয়েছিল, দুই পরিবারও চাইতো তাদের বিয়েটা যেন দ্রুত হয়ে যায়। তাই এ নিয়ে প্রশ্ন উঠলেও তারা আর কথা বাড়ায়নি। তবে অমিতের এই হঠাৎ সিদ্ধান্তের জন্য রোহি আর অমিতের মাঝে সেদিন একটু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অমিত রোহিকে শুধালো, কেন? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? রোহি অবাক স্বরে বলে, চাইবো না কেন? কিন্তু হুট করে এমন সিদ্ধান্ত? আমাদের তো অনেক পরিকল্পনা আমাদের এই বিয়েটা ঘিরে। আমি জানি তুমি বলেছিলে এমবিএ কমপ্লিট করে বিয়ে করবে। আমি সেটার অপেক্ষাই করছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আর না। পড়াশোনা তো বিয়ের পরও করা যাবে, তাই না? আপাতত পরিবার নিয়ে আমাদের বিয়েটা হয়ে যাক। পরে না হয় বড় করে অনুষ্ঠান করব। বিয়ের প্রথম অনুষ্ঠান তো প্রথম অনুষ্ঠানই। পরে যতই অনুষ্ঠান হোক বিয়ের ফিল কি আর পাবো? তাহলে ছোট করব না, সুন্দরভাবে হবে, খানিকটা বড় করেই হবে, ঠিক আছে? বহু কথা যুক্তি তর্ক শেষে রোহি রাজি হয়। শুরু হয় বিয়ের প্রস্তুতি। রোহি হাসিমুখে বিয়ের প্রতিটি আচার অনুষ্ঠান সামলাতে থাকে। দেখে মনেই হচ্ছিল না তার মনে কোনো দ্বিধা আছে। অমিত ভাবে, সব ঠিক হয়ে গেছে। যেহেতু আমি চাকরির সুবাদে চট্টগ্রাম আর রোহি পড়াশোনার জন্য ঢাকায়, তাই আমাদের মাঝে এই দূরত্বটাই হয়তো সমস্যা সৃষ্টি করেছে। এখন আবার যখন একসঙ্গ হব সব ঠিক হয়ে যাবে। আমার ভালোবাসার প্রতি আমার এখনো বিশ্বাস আছে। পেইজ, জানাত হায়দার। তবে কোথাও না কোথাও অমিতের মনে একটা ক্লেশ রয়েই গেল। সে সময় রোহিকে মুক্ত পাখি ভাবত, যে সারাদিন মনের সুখে খোলা আকাশে উড়ে বেড়াবে। সন্ধ্যা হলে আবার মালিকের বাসায় ফিরে আসবে। কোনো শিকারী শত চেষ্টা করেও তার পাখিকে পোষ মানাতে পারবে না। কিন্তু না, দিন শেষে সে ভুল প্রমাণিত হলো। তবুও সে চুপ থাকে, রোহিকে কোনো প্রশ্ন করে না। কারণ সে ভাবে এই নিয়ে প্রশ্ন করে আর ঝামেলা বাড়িয়ে লাভ কি? রোহি তো শেষ পর্যন্ত তারই হচ্ছে। কিন্তু এখন শেষমেশ যা হলো তা কল্পনারও বাইরে। রোহি পালিয়ে গেল। বিয়ের দিন ভোরবেলায় মুজাম্মেল সাহেব ধীরে পায়ে স্ত্রী জামিনা খাতুনের কাছে এসে সব কথা খুলে বললেন। কথা শেষ হতেই জামিনা খাতুন বিস্ময় হয়ে বলে উঠলেন, আপনি কি বলছেন এসব? আজরিন এখনো মাছের কাঁটা বেছে মাছ খেতে শেখেনি, আর আপনি ওর বিয়ের কথা ভাবছেন? দেখতে হয়তো আমাদের মেয়ে বিয়ের বয়সী, কিন্তু মনটা এখনো বাচ্চাদের মতো। আপনি তো আমার থেকেও ভালো জানেন আমাদের মেয়ে কেমন। আমার কিছু বলার নেই। তবে আপনার উচিত মাহতাবের সঙ্গে কথা বলা। আমাদের থেকেও আজরিন ওর কাছে বেশি মূল্যবান।
এই বলে জামিনা খাতুন মোবাইল থেকে মাহতাবকে কল দেয়। এরপর মুজাম্মেল সাহেব ছেলের সাথে কথা বলে ছেলেকে বোঝাতে শুরু করেন। তোর জন্মের দিন আমি খুশি হতে পারিনি জানিস? আমি চেয়েছিলাম আমার প্রথম সন্তান মেয়ে হোক। শুনেছি মেয়েরা বাবাকে বেশি বোঝে, কিন্তু তোর বড় হওয়া দেখে আমি বুঝেছি বাবাকে বোঝার জন্য ছেলে মেয়ে আলাদা হয় না। বুঝলে শুধু মেয়েরা না, ছেলেরাও বাবাকে বুঝে। সবটাই মানসিকতার উপর নির্ভর করে। তোদের নিয়ে বাবা হয়ে আমি গর্ব করতাম, কিন্তু রুহির কাণ্ডে আজ মনে হচ্ছে সব ভুল। আজ তুই ছাড়া আমার কেউ নেই। আমি জানি আজরিনকে কেবল তুইই বোঝাতে পারবি। ও আমার সবচেয়ে আদরের মেয়ে। এই নিয়ে ওর সাথে আমার কথা বলার সাহস নেই। আমি চাই তুই ওর সঙ্গে কথা বল। শেষ পর্যন্ত মাহতাব রাজি হয়, আর সে আজরিনকেও রাজি করাই। এক ভেঙে পড়া পরিস্থিতি মিটে গেলে পরিবারের সবাই আজরিনকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। রোহির জন্য কেনা বিয়ের পোশাক আর গয়না দিয়ে সাজিয়ে তোলা হয় আজরিনকে। সে যেন নিষ্প্রাণ, কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন চলছে। সবার অজান্তে ভাগ্য নিজের খেলা খেলে গেছে। যে সাজ রোহি নিজ হাতে বেছে বেছে কিনেছে নিজের জন্য, তাই আজ পড়ছে তার ছোট বোন। আজরিনের শরীরে শাড়ি গয়না সব ঠিকঠাক লাগলেও যখন চুড়ি পরাতে যায় তখন দেখা যায় তা বড়। রাহি অমিতের ভাইয়ের মেয়ে। সে আসার সময় বিয়েতে পরার জন্য কিনা চুড়িগুলো পরেনি, মায়ের ব্যাগে রেখে দিয়েছিল পরে পরবে বলে। সেই চুড়ি আজ পরে আজরিন, যদিও একটু ছোট হয়। এই ছোট ছোট সংকেত যেন নিয়তিরই ভাষা। সব প্রস্তুতি শেষে কাজী সাহেব এসে আজরিনকে কবুল বলতে বলেন, কিন্তু আচমকা আজরিন হাউমাউ করে কেঁদে ওঠে। আমার আম্মু কোথায়? আম্মু না এলে আমি কবুল বলবো না। রুবিনা মাহতাবের স্ত্রী সান্ত্বনা দিতে গিয়ে বলে, আছে মা আছে, এই তো আসবে। ভাবি আছি তো, কাঁদছো কেন? কবুল বলো না, দেরি হয়ে যাচ্ছে তো। কিন্তু আজরিন চোখ মুছতে চায় না। আজরিনের করুণ অবস্থা দেখে রুবিনা তার পাশে দাঁড়িয়ে থাকা খালা শাশুড়ি বলে, খালামনি আম্মুকে একটু ডেকে দেন তো। অন্যদিকে পাশের ঘরে জামিনা খাতুন নিঃশব্দে কান্নায় ভেঙে পড়েছেন। তার বোন এসে বলেন, আজরিন তোমার জন্য অপেক্ষা করছে। জামিনা বলেন, আমি গেলে ও ভেঙে পড়বে। আমার চোখের পানি দেখে ও কিছুতেই কবুল বলবে না। বল তো বোন, এক মেয়ের পাপ কেন আরেক মেয়ে ভোগ করছে? তার বোন শক্ত কণ্ঠে বলেন, মা তো সব পারে, আজ তোকেও পারতে হবে। নিজেকে শক্ত কর। সবশেষে বোনের সাহসে ভর করে জামিনা মেয়ের কাছে যান। মেয়েকে জড়িয়ে ধরে বলেন, কাঁদিস না মা, তুই তো আমার সাহসী মেয়ে। এখন তো মা তোর কাছেই আছি। দেখ কাজী সাহেব কি বলছেন বলেই দেখ, বুক ল। আজরিন চোখভেজা কণ্ঠে মায়ের বুকে মুখ লুকিয়ে 3বার উচ্চস্বরে কবুল বলে ফেলে। বিয়ের সমস্ত রীতিনীতি শেষ হলে বিদায়ের সময় আসে। রোহির সঙ্গে কনে যাত্রী হিসেবে থাকার কথা ছিল আজরিন আর মাহিরার, কিন্তু আজরিনের সাথে এখন কনে যাত্রী হিসাবে যাচ্ছে মাহিরা। মাহিরা আর রাহি আজরিনের সাথে পিছনের সিটে বসে। অমিত একই গাড়িতে থাকলেও আজরিনের পাশে বসেনি। সে ছিল সামনের সিটে। গাড়ি চলতে থাকে আর আজরিন কাঁদতেই থাকে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই পাশে। এক সময় কান্নার ভারে সে অজ্ঞান হয়ে যায়। মাহিরা ও রাহি ভেবে নেয় সে ঘুমিয়ে পড়েছে। আয়নায় তাকিয়ে অমিতও ভাবে তাই। আর দীর্ঘ শ্বাস ছেড়ে অমিত বলে, হুম্মম বাঁচা গেল। আর একটু হলে আমি নিজেই ঘুমিয়ে যেতাম। ওর নষ্ট রেডিওর গান শুনতে শুনতে। এই গাড়ির বউ হিসাবে যাত্রী হওয়ার কথা ছিল রোহির, কিন্তু ভাগ্যকণে বদলে দিল, সম্পর্ক বদলে দিল, সাথে যাত্রীও। শিকদার বাড়ির সামনে যখন গাড়ি থামে তখন পাড়ার মানুষের ভিড়। অমিতের মা দেরি না করে হুড়োহুড়ি করে পিছনের গাড়ি থেকে নেমে আসে। কনের গাড়ির সামনে এসেই দরজা খুলে আজরিনের ঘোমটা টেনে মুখ ঢেকে দেন। গ্রামের সবাই রোহিকে চেনে। তারা জানে আজ রোহির সাথে অমিতের বিয়ে। এখন যদি দেখে কনে অন্য কেউ, তাহলে এখন তাদের সম্মুখে হতে হবে কেবল প্রশ্ন আর প্রশ্নে। মাহিরা অনেক ডাকাডাকি করেও যখন আজরিনকে জাগাতে পারে না তখন বুঝে আজরিন ঘুমায়নি, বরং সে অজ্ঞান হয়ে গেছে। পা বাড়িয়ে বাড়ির ভেতরে চলে যাওয়া অমিতকে জাহানারা বিবি তখন পিছন থেকে উঁচু স্বরে ডেকে বলেন, অমিত, বৌমার জ্ঞান হারিয়ে গেছে, হাঁটতে পারবে না। অমিত বিরক্ত মুখে জবাব দিল, তাহলে কি এখন আমি কোলে করে ঘরে আনব? রনি অমিতের পাশে দাঁড়িয়ে চট করে বলে, আজ অনেক কিছু করেছ নিজের মতো করে ভাই, আর লোক হাসিও না। বউকে তোমাকেই আনতে হবে। রসিকতা করে রনি আরও বলে, তাহলে তুমি যদি বলো আমিও কিন্তু তোমার বউকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে যেতে পারি। অমিত কিছু না বলে গাড়ির কাছে ফিরে আসে। জাহানারা বিবিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, সরো। তারপর নিজেই পাজা কোলে করে আজরিনকে বাড়ির ভেতরে নিয়ে যায়। অজ্ঞান অবস্থা থেকে ফিরেই আজরিন চারদিকে তাকিয়ে দেখে কয়েকজন অপরিচিত মুখ তার দিকে বিস্মিত চোখে চেয়ে আছে। তারা তো সবাই বউ দেখে একেবারে হতভম্ব, মুখে কোনো কথা নেই কিন্তু চোখে অনেক প্রশ্ন। ঘরের ভিতর ছায়ার মতো নীরবতা।
তখনই জাহানারা বিবি দৃঢ় কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজকে অনেক কিছু ঘটেছে। সবাই ক্লান্ত, মানসিকভাবে ভেঙে পড়েছে। দয়া করে কেউ কোনো প্রশ্ন করে পরিবেশটা আর ভারী করে দিও না। যেটুকু দেখছো সেটা মেনে নাও। তোমরা যেহেতু বাড়িতেই আছো, সময় মতো ধীরে ধীরে সব জানতে পারবে। তার এই কথাতেই ঘরে নেমে আসে চাপা শান্তি। রাত তখন 10টার ঘরে ঘন্টা বাজে। খাওয়া দাওয়া শেষ, প্রায় সবাই যার যার ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু অমিত আর রনি কোথায় যেন গেছে, এখনো বাড়ি ফেরেনি। অমিতকে ফোন করে জাহানারা বিবি জিজ্ঞেস করলেন, এত রাত করে কোথায় আছিস তোরা? ওপাশ থেকে অমিত হালকা গলায় উত্তর দিল, এই তো কাছাকাছিই আছি। কাছাকাছি আছিস মানে কি? আধা ঘন্টার মধ্যে তোদের ঘরে দেখতে চাই। মনে রাখিস এখন তুই বিবাহিত। তোর বাবা এখনো জানে না তুই ঘরে নেই। উনার জানার আগেই তুই ঘরে ফিরে আয়। এটা বলেই জাহানারা বিবি ফোন কেটে দিলেন। এদিকে আজরিনকে কেউ কিছুতেই অমিতের রুমে নিয়ে যেতে পারছে না। তার মন অজানা ভয় আর অস্বস্তিতে ভরে আছে। তখন অমিতের ভাবি সুরাইয়া এগিয়ে এলেন। অনেক বুঝিয়ে শুনিয়ে স্নেহের গলায় সাহস দিয়ে অবশেষে আজরিনকে রাজি করালেন। সুরাইয়া রুমে ঢুকে আজরিনকে বসিয়ে দিয়ে বললেন, ভয় পেও না, একটু পরেই অমিত চলে আসবে। ভাবো এটা তোমার নিজের রুম আর তুমি নিজের রুমেতেই আছো। আজ থেকে তুমি আমার ছোট বোন, আমাদের মধ্যে কোনো জায়ের সম্পর্ক নেই। দরকার হলে আমাকে ডাকবে। তোমার লাগেজ ওই পাশে রাখা আছে, কিছুর দরকার হলে নিয়ে নিও। আপু এখন যাই, তুমি বরং ভাইকে নিয়ে ভাবো রাতে ওকে কিভাবে সামলাবে। শুভ রাত্রি আমাদের ছোটকুর পিচ্ছি বউ। হাসতে হাসতে শেষের কথাগুলো বলে দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন সুরাইয়া। একলা রুমে আজরিন। ঘরটা নিস্তব্ধ। বিছানায় গুটিসুটি হয়ে একদম নড়াচড়া না করে বসে আছে সে। ঠিক সেভাবে যেভাবে সুরাইয়া ঘোমটা টেনে বসিয়ে দিয়ে গেছে। তার যেন শরীরের সমস্ত রক্ত জমে গেছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। অমিত আর রোহির সম্পর্ক ছিল প্রায় 5 বছরের। কিন্তু আজরিন অমিতকে চোখে দেখেছে মাত্র 2-3 বার। রোহি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তো আর অমিত ছিল তার 3 বছরের সিনিয়র। তাদের পরিচয় তখন থেকেই। যদিও দুজনের গ্রামের বাড়ি রাজশাহী, অমিত ছোটবেলা থেকেই ঢাকার মানুষ। ওখানেই ব্যবসা, বাড়ি, গাড়ি সব। পরবর্তীতে তাদের পরিবার চট্টগ্রামে চলে আসে। রোহিও ভার্সিটি জীবন থেকেই চট্টগ্রামে থেকেছে। আজরিন লাজুক স্বভাবের মেয়ে। তার বোনের প্রেমিক সম্পর্কে যতটুকু জানে সবটাই রোহির মুখ থেকে শোনা। বোনের হবু বরের সঙ্গে তার তেমন কোনো ব্যক্তিগত ভাব ছিল না। বাসায় ফিরল অমিত ও রনি। জাহানারা বিবি ড্রয়িং রুমে থেকে ছেলেকে ডেকে বললেন, রুমে যাচ্ছিস? অমিত কাঁধ ঝাঁকিয়ে বলল, রুমেই তো যাচ্ছি, না হলে কোথায় যাব? পেইজ, জানাত হায়দার, জানি রুমেই যাচ্ছিস, কিন্তু ভুলে যাস না আজ থেকে তুই বিবাহিত। আজরিন তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, আমাদের সম্মান রেখেছে। এই বিয়েটা তোর জেদের ফসল। তাই সম্পর্কটা নিয়ে যেন কোনো জেদ না থাকে। আমি চাই না তোদের নিয়ে কোনো দিন কোনো সমস্যা হোক। আজরিনকে তার প্রাপ্য সম্মান দিস। তোর কারণে যদি কখনো আজরিন কষ্ট পায় আমি সেটা সহ্য করব না। একটু থেমে তিনি অমিতের হাতে একটা ছোট বক্স তুলে দিলেন। এটার মধ্যে ডায়মন্ডের রিং আছে। আজ রাতে ওকে এটা পরিয়ে দিবি। কাল সকালে যেন আমি ওর হাতে রিংটা দেখি। রনি সোফায় বসে চুপচাপ সব শুনছিল। কোনো কথা না বলে অমিত মায়ের হাত থেকে বক্সটা নিয়ে নেয়। রনিকে উদ্দেশ্য করে বলে, এই রনি আয় তো। রনি পা বাড়াতে না বাড়াতেই জাহানারা বিবি পিছন থেকে বলে উঠেন, তুই কোথায় যাচ্ছিস? নির্বোধ রনি প্রতিবাদকে বলে, ভাই তো বলল ওর সাথে যেতে। ভাই বলল মানেই তুই ওর রুমের পানে পা বাড়াবি? রুমের ওর বউ আছে জানিস না? অমিতের পাশের রুম খালি আছে, সেখানে গিয়ে ঘুমা। খেয়েছিস তো? হুম, খেয়েই এসেছি। আচ্ছা আমি ভাইয়ের পাশের রুমে যাচ্ছি। কথাটা বলেই রনি অমিতকে উদ্দেশ্য করে বলে, এই ভাই দাঁড়াও না। দু ভাই রুমের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ রনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এই রাতটা কবে আমার জীবনে আসবে? অমিত শান্ত স্বরে বলে, কথা যত কম জীবন তত সুন্দর। রনি আবার বলে, হুম, এখন তো আমার চুপ থাকা ছাড়া গতি নেই। সময় খারাপ যাচ্ছে বলে কথা। রনির রুমটা আগে। সে রুমের সামনে আসতেই দাঁড়িয়ে অমিতের কাঁধে 2টা থাবা মেরে বলে, গুড নাইট ব্রো, আর রাতের জন্য শুভকামনা। অমিত কোনো উত্তর না দিয়ে মোবাইল স্ক্রুল করতে করতে হাঁটতে থাকে। রনি দরজা থেকে উঁচু স্বরে ডেকে বলে, এই ভাই। অমিত ঘুরে তাকায়, আমি আসব? রনি হাস্যোজ্জ্বল মুখে বলে, মানে? তোমার তো অনেক লজ্জা। মনে হলো আমি থাকলে লজ্জা কম পাবে। অমিত চোখ রাঙিয়ে ক্ষেপে এসে বলে, তোকে তো। রনি তাড়াতাড়ি দরজা বন্ধ করে ফেলে। অমিত ধীর পায়ে রুমে দরজার পানে এসে দরজা খুলে ভেতরে আসে। গোমটার আড়ালে অমিতকে এগিয়ে আসতে দেখে আজরিনের হাত পা কাঁপতে থাকে। অমিত বিছানার দিকে এগিয়ে এসে মোবাইল চার্জে দেয়। তারপর আজরিনকে উদ্দেশ্য করে বলে, এই পিচ্ছি, এভাবে ঘোমটা টেনে বসে থাকতে হবে না।
এটা 90 দশক না। পোশাক দেখে মনে হচ্ছে ফ্রেশ হও নাই। ফ্রেশ হয়ে আসো। আজরিন কোনো প্রতিবাক্য নেই। মাথা নিচু করে বসে আছে। তারপর একটু সময় যেতে অমিত বিরক্ত হয়ে বলে, দেখ তোমায় যেতে হবে না, আমিই যাচ্ছি। তারপর অমিত রাগে ওয়াশরুমে ঢুকে দরজা ঠাস করে বন্ধ করে নেয়। দরজার শব্দে আজরিন চমকে ওঠে। ওয়াশরুমে অমিত ঢুকতেই আজরিন আস্তে করে ঘোমটা তোলে। বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সত্যিই বিয়ের পর মেয়েদের সৌন্দর্যে যেন এক আলাদা দীপ্তি আসে, আজরিনের চোখেও সেই আলো। এদিকে সময় বয়ে চলছে, আজরিনের সেদিকে হুঁশ নেই। খানিকটা সময় পর ওয়াশরুমের ভেতর থেকে অমিতের দরজার খিড়কি খোলা আওয়াজে আজরিনের হুঁশ ফিরে আসে। তাড়াহুড়ো করে সে গায়ের গহনা খুলতে শুরু করে। একে একে গলা, কান, কপালের টিকলি খুলে ফেলে। শুধু হাতে থাকা চুড়িগুলো রয়ে যায়। ছোট ছিল চুড়িগুলো, যে পরাতে কয়েকজন মিলে পরিয়ে দিয়েছিল। কিন্তু এখন একা একা খুলতে গিয়ে আজরিন ব্যর্থ হয় বারবার। চেষ্টার এক পর্যায়ে চোখের কোণে পানি চলে আসে। চুড়ির আঘাতে হাত লাল হয়ে যায়। সে থেমে থাকে না, চুপচাপ কাঁদতে কাঁদতে চুড়িগুলো খোলার চেষ্টা চালিয়েই যায়। বিছানায় বসে অমিত কিছু একটা গভীরভাবে ভাবছিল। ভাবনার জাল ছিঁড়তেই চোখ পড়ে আয়নার দিকে। সেখানে দেখে আজরিনের গাল বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। মেয়েটি একা একা চুড়ি খোলার চেষ্টায় এক প্রকার যুদ্ধ করছে। তার চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ। অমিতের চিত্ত বলে, এই অবস্থায় মানবিকতার খাতিরে হলেও তার মেয়েটাকে সাহায্য করা উচিত। কিন্তু সঙ্গে সঙ্গে তার যুক্তিবাদী মস্তিষ্ক বলে, মেয়েটি আমার থেকে অনেক ছোট। চুড়ি খুলতে গেলে কে জানে কিভাবে। সে আরও ভাবে, কাউকে ডেকে আনবো নাকি। কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ে তাতে হয়তো হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। সব দ্বিধা দূর করে সে উঠে দাঁড়ায়। মেয়েটির পিছনে গিয়ে হালকা কাশে। চমকে উঠে মেয়েটি। পিছন ফিরে অশ্রু জমা চোখে তাকিয়ে দেখে অমিত দাঁড়িয়ে। অমিত শান্ত স্বরে বলে, চুড়ি খুলতে পার না? আমি একটু সাহায্য করব? আজরিন নিচু গলায় বলে, না ভাইয়া, আমি পারব। সেই 10 মিনিট ধরে যুদ্ধ করতেছ, চোখের জল নাকের জল একসাথে করে ফেলছ। দাও, আমি খুলে দিচ্ছি। উপায় না দেখে আজরিন হাত বাড়িয়ে দেয়। আজরিনকে দুটো হাত বাড়িয়ে দিতে দেখে অমিত একটু ভারী স্বরে বলে, দুটো হাত একসাথে না দিয়ে একটা করে দাও। আজরিন যেন কথাটা শুনেও শুনেনি। বোকার মতো অপলক তাকিয়ে আছে অমিতের পানে। এক অন্যরকম সুন্দর লাগছিল অমিতকে। সদ্য গোসল করা অমিতকে এত কাছ থেকে দেখে আজরিনের বুক র করতে থাকে। তার এক হাতের চুড়ি খুলছে অমিত, আর অন্য হাতে সে নিজের শাড়ির আঁচল শক্ত করে ধরে রেখেছে। মনে হচ্ছে আরেকটু হলেই তার বন্ধ হয়ে যাবে। অমিত চুড়ি খুলে দিতে দিতে আকস্মিক বলে, নিজে খুলতে পার না পড়লে কিভাবে? অমিতের কথা শুনে আজরিন নিজের মধ্যে আসে। মৃদু স্বরে বলে, তখন তো সবাই মিলে পরিয়ে দিয়েছিল, জানতাম না খুলতে এমন কষ্ট হবে। অমিত নিচু স্বরে বলে, অন্যের জিনিস পড়লে মাপের হবে কিভাবে? অমিতের কথাটা আফসা কানে আসতেই আজরিন বলে, আপনি কিছু বললেন? না, তেমন কিছু না। বলছিলাম, অন্যের সামান্য চুরি পরে যদি এত কষ্ট, ভাবো আমায় জোর করে নিতে গেলে কেমন কষ্ট হবে। আজরিন মনে মনে বলে, উনাকে জোরে করে নিতে চায় কে? জোর করে তো উনি আমায় বিয়ে করলেন। এখন উল্টো আমাকেই দোষী বানাচ্ছে। চুড়ি খুলতে খুলতে অমিত হঠাৎ চোখে পড়ে আজরিনের হাতের মেহেদির ভেতর খুব সূক্ষ্মভাবে ছোট্ট করে লেখা এম। কেউ নিখুঁতভাবে না দেখলে বোঝাতেই পারবে না এখানে যে কোনো ইংরেজি বর্ণমালা লেখা। তবে অমিতের এতে কিছু যায় আসে না। এটার কার নামের বর্ণ বাকি? সব চুড়ি খোলা হলে আজরিন লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেই তার চোখ ফেটে কান্না আসে। একটা বয়সে এসে মানুষ বুঝে কান্নার সবচেয়ে নিরাপদ জায়গা হলো ওয়াশরুম। সে ওয়াশরুমের সব ট্যাপ ছেড়ে অঝরে কাঁদতে থাকে। যেন বুকের সব কষ্ট ধুয়ে ফেলতে চায়। কাঁদতে কাঁদতে তার গাল লাল হয়ে গেছে, চোখ ফুলে উঠছে। নিজের মায় ভরা মুখচন্দ্র আয়নায় দেখে। আর মনে মনে বলে, মায়াবতী হয়ে কি হবে? এই পৃথিবীতে ভাগ্যবতী হওয়াটা সবচেয়ে জরুরি। যেটা আমি না। কান্না গিলতে গিলতে আজরিন গায়ে জড়িয়ে থাকা শাড়িটা খুলে ফেলে। অন্য শাড়িটা পরতে গিয়ে তার মনে পড়ে সে একা শাড়ি পরতে পারে না। তারপরও পরার চেষ্টা করে, কিন্তু সে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষমেশ কান্না ধরে রাখতে না পেরে মুখ চাপা দিয়ে কেঁদে ওঠে। অমিত বেকনিতে বসে ফোন স্ক্রুল করছিল। হঠাৎ মনে পড়ে তার মেয়েটা অনেকক্ষণ ধরে ওয়াশরুমে। উদ্বিগ্ন হয়ে ওয়াশরুমের দরজায় গিয়ে টোকা দিয়ে বলে, শুনছ? তুমি ঠিক আছো? আবছা কান্নার স্বরে আজরিন বলে, হুম, ঠিক আছি। আজরিনের কণ্ঠস্বর শুনে অমিত বুঝতে পারে তার কিছু একটা সমস্যা হয়েছে। তাই আবার বলে, কিছুর প্রয়োজন হলে আমাকে বলো। আমার মনে হচ্ছে না তুমি ঠিক আছো। কিছুক্ষণ দ্বিধায় থেকে আজরিন বলে, আপনি কাউকে একটু ডেকে দিবেন?
এত রাতে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। তুরিমি আমাকে বলতে পার। আমি কাপড় পরতে পারছি না। অমিত কিছুক্ষণ চুপ করে। এরপর বলে, তাহলে অন্য কিছু পরো না। আমার কাছে আর কিছু নেই তো। অমিত ভাবনায় পড়ে যায়। অনেক ভেবে শেষে মনে পড়ে ভাবি সুরাইয়াকে কল দেওয়া যায়। যেই ভাবনা সেই কাজ, সুরাইয়াকে ফোন করে বলে, সুরাইয়া, ওই মেয়ে কাপড় পরতে পারছে না। ঘুম ঘুম চোখে সুরাইয়া ফোনের ওপাশ থেকে বলে, কোন মেয়ে? তোর বউ আজরিন? হুম, হবে একটা। তাহলে তুই পরিয়ে দেয় না? অমিত বিস্ময়কর স্বরে বলো, আমি? কি বলিস তুই? তোর মাথা ঠিক আছে? আমি কাপড় পরাতে পারি নাকি? কেন? খুলতে পারিস যেহেতু এখন পরাতেও পারবি। কথাটা বলেই সুরাইয়া অমিতের মুখের উপর কলটা কেটে দেয়। অমিত মাথার পিছনের চুল হাত দিয়ে নাড়তে নাড়তে নিচু গলায় নিজেকে বলে, সুরাইয়া শেষে এটা কি বলল? আমি কাপড় খুলেছি মানে? তারপর আবার এসব ভাবনা বাদ দিয়ে অমিত মেয়েটার কি করবে সেটা ভাবতে থাকে। শেষে তার মাথায় আসে ইউটিউব দেখা শাড়ি পরার পরামর্শ দেওয়া যায়। তারপর আবার ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলে, শুনছ? ওপাশ থেকে আজরিন বলে, জি। আমার ফোনটা নাও, ইউটিউবে দেখে পড়ার চেষ্টা করো। হতবম্ব চেহারায় আজরিন দরজা একটু খোলো হাত বাড়িয়ে অমিতের কাছ থেকে মোবাইলটা নেয়। তারপর আজরিন ইউটিউব দেখে অনেক কষ্টে কোনোভাবে গায়ে শাড়ি জড়িয়ে বেরিয়ে আসে। বাসন্তী রঙের কাপড়ে আজরিনকে যেন অন্যরকম লাগছে। অমিত ফুল দিয়ে সাজানো বিছানার ফুলগুলো সরাতে থাকে। আজরিনের পানে নজর পড়তেই এক অন্যভাবে তাকিয়ে থাকে সে। তারপর কি যেন মনে করে নিজের চোখকে সংযত করে নেয় অমিত। অমিত বিছানায় শুয়ে পড়ে। আজরিন বিছানার এক কোণে বসে নিজের আঙুলগুলো নিয়ে পায়চারি করতে থাকে। এভাবে আজরিনকে অনেকক্ষণ যাবৎ বসে থাকতে দেখে অমিত না বলে পারে না, এভাবে বসে কেন আছো? ঘুমাবে না নাকি? রাত তো অনেক হয়েছে। আজরিন অমিতের পানে তাকিয়ে মলিন স্বরে বলে, আমি কি এপাশে ঘুমাবো? তাহলে কি বাইরেই ঘুমাবে? অমিতের প্রতিবাক্যে আজরিন আর কথা না বাড়িয়ে ধীরস্থিরে শুয়ে পড়ে। কোলবালিশ মাঝখানে রেখে দুইজন দুপাশে শুয়ে আছে। অমিত রুমের বাতি নিভিয়ে দেয়। রুমে ডিম আলোয় ছায়া খেলে যায়। অমিত প্রথমবার কোনো মেয়ের সাথে নিজের বেড শেয়ার করছে, তাও নিজের স্ত্রীর সাথে। অথচ অমিতের মনে কিছুই জন্মায় না, বরং বুকের ভেতর একটা ফাঁকা শূন্যতা তাকে কুকড়ে খাচ্ছে। অজান্তে চোখ বেয়ে পানি পড়ে তার। নিজের মনকে বলে, তুই কাঁদছিস অমিত শিকদার? ছেলেরা তো কাঁদে না, কেউ শুনলে হাসবে। এই রাতের আধার সকাল হলে আলোকে আবার বলিস না যেন আধারে অমিত শিকদারের চোখ বেয়ে জল পড়েছে। ওই চিত্ত তুই জানিস তো, এই অমিত শিকদার কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায় তাকে কিছু দেয় না। তাহলে তুই কষ্ট কেন পাচ্ছিস? চিত্ত বলে, মেয়েটা আমায় ভালোবাসানি, এটা তার অপরাধ না। কিন্তু মিথ্যে ভালোবাসা দেখানোটাই ছিল তার অপরাধ। আমি হিরো না যে তাকে অন্য কারো সাথে দেখে নিজের সুখ খুঁজে নিব। আমি ভিলেন, আর আজকে থেকে ভিলেনই থাকব। এভাবে অন্ধকারে নিজের চিত্তের সাথে কথা বলতে বলতে সে একসময় ঘুমের রাজ্যে হারিয়ে যায়। অমিত ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ হলো। আর তখনই একটা না একটা বিরক্তিকর শব্দে আজরিনের মস্তিষ্ক সজাগ হলেও তার চোখে এখনো ঘুম লেগে আছে। সে কয়েকবার এপাশ ওপাশ ফিরে শুতে চেষ্টা করেও ব্যর্থ হয়। শব্দটা যেন তার মাথার ভেতর ঘুরছে। চোখ মেলে সিলিংয়ের পানে তাকিয়ে থেকেও শান্তি পাচ্ছে না। একটু পর ধীরে ধীরে তার বোধ জাগে, এই বিরক্তিকর শব্দ আসছে তার পাশের মানুষটার পান থেকে। বুঝতে পারে এটা মানুষটার নাক ডাকার আওয়াজ। আজরিন বিরক্ত হয়ে কান অঙ্গুল দিয়ে ঢেকে ফেলে। কিন্তু তাতেও কোনো কাজ হয় না। নিজেই নিজের সাথে বিড়বিড় করে, সব ছেলেই হয়তো ঘুমের মধ্যে এমন নাক ডাকে। এ জন্যই বোধ হয় সবাই বলে বিয়ের পর মেয়েরা শান্তিতে রাতে ঘুমাতে পারে না। আগে জানলে তো। বিরক্তিতে ঠোঁট কামড়ে উঠে বসে সে। চোখে মুখে হাসি চাপা এক বদমেজাজি ভাব। ধীরে ধীরে অমিতের পানে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমার ঘুমের 12টা বাজিয়ে উনি কি শান্তি করে ঘুমাচ্ছেন, যেন পৃথিবীর কোনো দায় নেই। কথাটা বলেই সে বাম হাতে অমিতের নাক আর ডান হাতে মুখ চেপে ধরে। এক মুহূর্তেই অমিত গা ছুড়ে ওঠে। নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে। চোখ খুলে তাকিয়ে দেখে সে, এক অচেনা ছায়া তার মুখ চেপে ধরেছে। ডিম লাইটের হালকা আলোয় মুখটা বোঝা যাচ্ছে না। আর অমিত তো ভুলেই যায় কেউ একজন আজ রাতে তার পাশের বালিশে আছে। শঙ্কিত উদ্বেগ স্বরে অমিত দুহাতে আজরিনের হাত শক্ত করে চেপে ধরে বলে, কে আপনি? বলেই সে আজরিনকে বিছানায় ফেলে তার উপর ঝুঁকে পড়ে। আজরিন কিছু বুঝে ওঠার আগেই বিছানায় ধপ প করে পড়ে যায়। আর তগিদ স্বরে বলতে থাকে, আরে আমি মানে আজরিন আপনার বউ। নাম শুনে অমিত থমকে যায়। তবু আজরিনের দিকে করা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, তুমি আমার মুখ চেপে ধরছিলে কেন? বিড়াল মারছিলাম। বিড়াল মারছিলে? এ রাতে ইয়ার্কি করা হচ্ছে? ইয়ার্কি কেন হতে যাবে? শুনেননি বাসর রাতে বিড়াল মারার কথা?
অমিত হতভম্ব। তুমি কি জানো এটার মানে? আজকেই জানলাম। আগে তো কখনো বিয়ে হয়নি, আজকেই হলো। তার মুখে এমন সাবলীল উত্তর শুনে অমিত হেসে ফেলতে গিয়েও সংবরণ করে। তাহলে তোমার যুক্তি? লোকেরা বলে বিয়ের পর স্বামীরা বউয়ের বিড়াল হয়ে যায়। আর যখন সেই স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে বউরা ঘুমাতে পারে না, তখন তারা স্বামীর নাক মুখ চেপে ধরে, এইটাই হলো বিড়াল মারা। আমি তো শুধু রেওয়াজ মেনে চলছিলাম। অমিত বিরক্তি নিয়ে বলে, তুমি এত রাতে আমার নাক মুখ চেপে ধরে আমায় মারার চেষ্টা করে এখন ঠাট্টা কর? আমি ঠাট্টা করিনি। আমি শুধু আপনাকে ঘুম থেকে তোলার ছোট্ট একটা চেষ্টা করলাম। আপনি এত জোরে নাক ডাকছিলেন যে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। অমিত বিরক্ত মুখে বলে, আমি কখনোই নাক ডাকি না। মিথ্যে বল তুমি। তাহলে হয়তো আজ প্রথম। আমার হাত ছেড়ে দিন। আপনার শক্তিতে আমার হাতের হাড় হয়তো চ্যাপ্টা হয়ে গেছে। অমিত এবার খেয়াল করে সে যে মেয়েটার ওপর ঝুঁকে আছে আর তার হাত শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ করে কিছুটা অপরাধবোধ হয় তার। হাত ছেড়ে দিয়ে সে সরে আসে। আজরিন উঠে বসে বলে, মানুষের মুখ চেপে ধরলেই যে কেউ মারা যায় এমনটা কিন্তু না। আমার মতো 10 জন আসলেও আপনাকে মারতে পারবো না। তুমি অনেক কথা বল। আজরিন নাক সিটকে হালকা হেসে নিজের জায়গায় শুয়ে পড়ে। আর বলে, আপনিও। অমিত আর কথা বাড়ায় না। শুয়ে পড়ে চুপচাপ। মনে মনে ভাবে, এই মেয়ে তো আস্ত এক রহস্য। জোর করে বিয়ে করেছি বলেই হয়তো এখন একটু একটু করে প্রতিশোধ নিচ্ছে। সাবধানে থাকতে হবে। ভোর রাত। বাহিরে ঠান্ডা হাওয়া। রুম এসির বাতাসে আরও শীতল। শীত থেকে বাঁচতে ঘুমন্ত আজরিন অমিতের গায়ে জড়িয়ে থাকা কমফর্টারটা নিজের গায়েও জড়িয়ে নেয়। অন্ধকার কেটে আলো ফোটে, সে আলোকে কেউ আটকে রাখতে পারে না। ভোরের আলো রুমটাকে মৃদু আলোয় জাগিয়ে তোলে। অমিত ওপর পাশে ঘুমিয়ে, মুখ আজরিনের পানে। আর আজরিনের এলোমেলো চুল তার শান্ত নিষ্পাপ ঘুমে আচ্ছন্ন মুখখানি ঢেকে রেখেছে। নতুন ভোরে দুই অচেনা মানুষ ঘুমের মধ্যে একটু একটু করে চেনা হয়ে উঠছে। পেইজ, জানাত হায়দার। নিশ্ছিদ্র নিস্তব্ধতার মধ্যে অমিত ঘুমন্ত অবস্থায় এক ভয়াবহ দুঃস্বপ্নে আটকে যায়। স্বপ্নে সে এক ভয়ঙ্কর ভূতের সঙ্গে লড়াই করছে, গা ছমছমে পরিবেশ, রক্তচক্ষু ভূত আর এক অদৃশ্য আতঙ্ক। এক পর্যায়ে আতঙ্কে তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়। তখন আকস্মিক ঘুম ভাঙতেই সে চোখের সামনে দেখতে পায় এলোমেলো চুলে মুখের অর্ধেক ঢাকা আজরিনকে। দৃষ্টিটা ঝাপসা থাকলেও আতঙ্কে গলা শুকিয়ে অমিত চিৎকার করে উঠে, ভুয়ো তো। সোজা উঠে বসে পড়ে সে। অমিতের চিৎকারে ঘুমন্ত আজরিনও আতকে উঠে অমিতকে জড়িয়ে ধরে। চোখে ঘুম আর মুখে ভয়ের ছাপ নিয়ে বলতে থাকে, ভূত, ভূত। অপ্রস্তুত অমিত বিরক্ত হয়ে বলে, এই মেয়ে কি করছো? ছাড়ো আমায়। আজরিন ভীত স্বরে তখন বলতে থাকে, ভূ ভূ ত। অমিতের বুকেই মুখ লুকিয়ে কাঁপতে থাকে। অমিত ধৈর্য হারিয়ে ওর হাত ছাড়াতে ছাড়াতে বলে, আরে ভূত নেই, কিছু নেই। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। আজরিন ধীরে ধীরে অমিতের থেকে সরে আসে। তখনও মুখে ভয় জমে আছে। অমিত বলে উঠে, কই ভূত? আজরিন পাল্টা প্রশ্ন করে, আপনি জানেন, আপনিই তো ভূত বলে চেঁচালেন। অমিত সন্দেহের সুরে বলে, আমি চেঁচালাম আর তুমিও সুযোগ পেয়ে আমায় জড়িয়ে ধরলে? আজরিন ঠোঁট ফুলিয়ে প্রতিবাদী হয়ে বলে, ভূত দেখলে মানুষ ভয় পায় না নাকি? আর আপনাকে জড়িয়ে ধরার শখ আমার নেই, ভয়ই ধরেছিলাম। অমিত, তুমি ভূত দেখেছিলে? আজরিন লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, না, আপনি দেখেছেন। অমিত ভ্রু কুঁচকে বলে, কই ভূত? আজরিন মাথা তুলে অমিতের পানে ফফাল করে তাকিয়ে বলে, সত্যিই তো আপনি দেখেছেন, আমি তো দেখিনি। এখন আবার আপনি আমায় জিজ্ঞেস করছেন? অমিত ঠাট্টার স্বরে বলে, আয়নায় গিয়ে নিজেকে দেখো, তখন বুঝবে কার কথা বলছি। আজরিন মুখচন্দ্র সংকুচিত করে বলে, আয়নায় মানে? হঠাৎ অমিত খেয়াল করে আজরিন তার কমফর্টারের ভেতরে। অমিত চমকে বিস্ময়কর স্বরে বলে, এই তুমি আমার কমফর্টারের ভেতরে কেন? আর মাঝখানের বালিশটা কোথায়? আজরিন শান্ত গলায় বলে, আপনার অন্য পাশে দেখুন। এটা ওখানে গেল কিভাবে? কে জানে, আপনি হয়তো ঘুমের মধ্যে সরিয়ে ফেলেছেন। অমিত বিস্ময়কর হয়ে বলে, আমি? সবকিছুর দায় আমার উপর চাপাবেন না। আমি যদি সরাতাম, নিজের পাশে রাখতাম। ঝগড়া করবেন না, আপনিও সরাননি, আমিও সরাইনি। তাহলে নিশ্চয় ভূতই সরিয়েছে। অমিত হাস্যরসিক স্বরে বলে, আমি যে ভূত দেখেছি সেটা তুমিই ছিলে। আজরিন অপমানে হতচকিত হয়ে বলে, আমি ভূত? অমিত বলে উঠে, তুমি ঘুমন্ত অবস্থায় কখন নিজেকে দেখেছ? তোমায় ভূত বললেও ভূতের অপমান হবে। হয়তো ঘুমন্ত অবস্থায় তোমায় দেখলে ভূতও ভয় পায়। আপনি তো দেখি মেয়েদের মতো ঝগড়া করেন। আর তুমি? মুখ তো দেখতে নিষ্পাপ বাচ্চাদের মতো, কিন্তু ঝগড়ায় উকিলদেরও হার মানাবে। আজরিন হেসে ফেলে। অমিত জিজ্ঞেস করে, কি হলো? হাসছ কেন? এই তো সত্যি কথা বলে ফেললেন, আমি নিষ্পাপ বাচ্চা। কথার কথা ছিল, তাই নাকি?
আপনি নিজেও তো এখন বাচ্চাদের মতো ঝগড়া করছেন আমার সঙ্গে। অমিত কঠিন স্বরে বলে উঠে। ঠিক আছে ধরলাম আমি বালিশ সরালাম, কিন্তু তুমি কেন সীমা লঙ্ঘন করে আমার কমফর্টারের ভেতর এলে? আজরিন বিনয়ী স্বরে বলে। ঠান্ডা লাগছিল, আর ঘুমের মধ্যে বুঝতেই পারিনি কখন ঢুকে পড়েছি। অমিত কঠিন গলায় আবার বলে। প্রথমবার তাই কিছু বললাম না। এরপর যেন এমন না হয়। বিছানায় জায়গা দিয়েছি সেটা নিয়েই খুশি থাকো, এর বেশি কিছু আশা করো না। এই বলে কমফর্টার সরিয়ে অমিত বিছানা ছাড়ে এবং ওয়াশরুমে ঢুকে পড়ে। আজরিন চুপচাপ তাকিয়ে থাকে অমিতের চলে যাওয়ার পানে, আর নিচু গলায় ফিসফিসিয়ে বলে, বাপরে বাপ কি ঝগড়ুটে বেডা মেয়ে হলে কে জানে কি হতো। ঠিক তখনই তার চোখ পড়ে নিজের কবজির দিকে। দেখে সেখানে কালচে দাগ, একটা নয় দুটো হাতেই। রক্ত জমে গেছে যেন। হতভম্ব হয়ে ভাবে, এগুলো হলো কিভাবে? পরক্ষণেই মনে পড়ে গতরাতে অমিত তার হাত শক্ত করে অনেকক্ষণ ধরে রেখেছিল। সেই শক্ত করে ধরে রাখার চাপ রাতে বোঝা যায়নি, কিন্তু এখন স্পষ্ট। আজরিন অস্থির হয়ে ওঠে, এই দাগগুলো লুকাবে কিভাবে? রুম থেকে বের হলে যদি কেউ দেখে, কি ভাববে? পরদিন সকালে হালকা টোকা পড়ে দরজায় বাইরে থেকে সুরাইয়ার ডাক। আজরিন ভাই, উঠেছ তোমরা? জি আপু। আজরিন তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজা খুলে দাঁড়ায়। সুরাইয়া হাসিমাখা মুখে বলে, নাস্তা খেতে আসো। আজরিন একটু অবাক, নাস্তা এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি ঘড়ি দেখছো? কয়টা বাজে? কয়টা? রুমে ঘড়ি আছে, তাকাও তো একবার। আজরিন মাথা নেড়ে রুমের চারপাশে তাকালে দেয়ালে থাকা ঘড়িটার পানে চোখ পড়ে। দেখে ঘন্টার কাঁটা 8টা ছুঁই ছুঁই করছে। লজ্জিত বিনয়ী স্বরে বলে, সরি আপু, বুঝতে পারিনি। সুরাইয়া হাসে, গালে টেনে বলে, সরি বলতে হবে না। হয় হয় বিয়ের পরদিন এমনই হয়। চিন্তা করো না, এই বাড়িতে আমরা সবাই খুব বন্ধুসুলভ। এবার নাস্তা করতে আসো। তারপর সুরাইয়া রুমে একবার চোখ বুলিয়ে নেয়। বলে, ভাই কোথায়? দেখছি না তো। উনি ওয়াশরুমে। আর আপু আপনি কি শাড়ি পরাতে পারেন? আমি পারবো না কেন? সুরাইয়া এক নজর আজরিনের উপর থেকে নিচ পর্যন্ত দেখে। ওরে বাবা, তোমার শাড়ির যা অবস্থা, 2 কদম হাঁটলেই পেঁচিয়ে পড়ে যাবে। আমি ঠিক মতো পড়তে পারি না তো। কাল রাতে ভাইয়ার মোবাইল থেকে ইউটিউব দেখে কোনোভাবে পড়েছি। ভাইয়া? কোন ভাইয়া? অমিত ভাইয়া। সুরাইয়া মাথায় হালকা ঢুসি মেরে বলে, ধুর বোকা অমিত, তোমার স্বামী, ওকে কেন ভাইয়া ডাকো? তবে ঠিক আছে, প্রথম প্রথম এমন হয়। চল আমি শাড়ি পরিয়ে দিই। দুজন রুমের ভেতরে আসে। শাড়ি পরানো প্রায় শেষের পানে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অমিত। মাথার ভেজা চুল মুছছে তোয়ালে দিয়ে। কালো টি শার্ট, কালো প্যান্টে বেশ স্মার্ট লাগছে তাকে। হঠাৎ চোখ পড়ে তার সুরাইয়া আজরিনকে শাড়ি পরাতে ব্যস্ত। অমিত হকচকিয়ে যায়। ওহ, সরি সরি। পিছন ফিরে আবার ওয়াশরুমের ভিতর যেতে উদ্যত হয়। সুরাইয়া বলে, যেতে হবে না, কাজ শেষ। আর আমার সামনে এত ইনোসেন্ট সাজতেন হবে না, ঢং করো না। হেসে বেরিয়ে যায় সুরাইয়া। যাওয়ার সময় বলে, আজরিন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো। ঘণ্টাখানেক পর সুরাইয়া রাহিকে পাঠায় আজরিনকে নিয়ে আসতে। সঙ্গে যায় মাহিরাও। আজরিন তখনও রুমে একা। অমিত আগেই বেরিয়ে গেছে। কিন্তু আজরিন চিন্তায় আছে, কিভাবে তার হাতের দাগগুলো লুকাবে। এক হাতে না হয় আঁচল দিয়ে ঢেকে রাখবে, কিন্তু আরেক হাত? এরই মাঝে রাহি এসে তার হাত ধরে নিয়ে যেতে থাকে ড্রয়িং রুমের পানে। নাস্তার টেবিলে সবাই বসে আছে। আজরিনকে আসতে দেখে সবার আগে নজরে আসে জাহানারা বিবির। এসো মা, তোমার জন্যই তো বসে আছি। আজ তুমি আমার আর অমিতের মাঝখানে বসো। আজরিন বসে পড়ে নাস্তা করা শুরু হয়। অমিতের ডান পাশে আজরিন আর বা পাশে রনি। আচমকা জাহানারা বিবির চোখ আটকে যায় আজরিনের হাতে। ওমা, তোমার হাতে এটা কি দাগ? আজরিন ঘাবড়ে যায়। ধীরে বলে, ব্যথা পেয়েছি। সুরাইয়া অবাক হয়ে বলে, ওমা, কেমন করে ব্যথা পেলে? কাল তো কিছু দেখিনি। অমিতও এসব শুনে খানিকটা হতবাক, সেও তো জানে না এই দাগ কিসের। অনেকক্ষণ যাবৎ সুরাইয়া আর জাহানারা বিবিকে এ নিয়ে পড়ে থাকতে দেখে অমিত বিরক্ত হয়ে বলে, খেতে এসেছ না? খাও না চুপচাপ। এই সামান্য একটা দাগ নিয়ে এত আলোচনা করার কি আছে? তার তীব্র কণ্ঠে সবাই থেমে যায়। কিছুক্ষণ চুপচাপ কাটে। পেইজ, জানাত হায়দার। নাস্তা খাওয়ার শেষের দিকে জাহানারা বিবি আবার বলে, দেখি মা, তোমার বা হাতটা। আজরিন সংকোচে পড়ে যায়। তার বা হাতেও তো একই দাগ। তবুও অনিচ্ছায় শর্তে হাতটা এগিয়ে দেয়। আসলে জাহানারা বিবি খুঁজছেন গত রাতে অমিতের দেওয়া ডায়মন্ড রিং। কিন্তু আঙুল খালি। বিস্ময়কর হয়ে জিজ্ঞেস করে, তোমার রিং কোথায়? আজরিন বিস্ময় তাকায়। রিং? হ্যাঁ, অমিত তোমায় কাল রাতে রিং দিয়েছে, তাই না? আজরিন এক ঝলক অমিতের পানে তাকায়। তারপর জাহানারার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ দিয়েছে তো। অমিত অবাক। সে তো রিং দেয়নি, মেয়েটা মিথ্যে বলল। জাহানারা সন্দেহের চোখে তাকিয়ে বলে,
তাহলে আঙুলে নেই কেন? আজরিন একটু ভেবে উত্তর দেয়, সকালে ফ্রেশ হওয়ার সময় খুলেছি, পরে পড়তে ভুলে গেছি। জাহানারা বিবি অন্য কথা বলার জন্য মুখ খুলবে তখনই তার নজর আবার আজরিনের বা হাতের পানে। ওমা, এই হাতেও একই দাগ? সুরাইয়া চমকে বলে, এই হাতেও? আজরিন এবার কিছু বলতে পারে না, চুপ থাকে। সুরাইয়া পরিস্থিতি সামলে বলে, আরে মা, আপনিও না? হয়তো প্রথমবার চুরি পরার জন্য এমন হয়েছে। মেয়েটাকে একটু শান্তিতে খেতে দিন না। জাহানারা বলেন, তুমিও না আজরিন, নাস্তার পর আমার রুমে এসো, ঔষধ দিয়ে দিব। আর এমন হলে চুরি পড়তে হবে না। অন্যদিকে রনি খোঁচাতে থাকে অমিতকে, বলে, কি ভাই, সামথিং রং, কিসের দাগ? অমিত গম্ভীর স্বরে নিচু গলায় বলে, চুপ করে নাস্তা কর। আমি কি করে জানবো? ও কোকে আমি চুপ। তবে পরে বলতেই হবে। নাস্তা শেষে জাহানারা বিবি আজরিনকে নিয়ে যান তার সাথে। মাহিরা রাহিও সঙ্গে দেয়। ড্রয়িং রুমে সুরাইয়া আর রনি একে অপরে চোখাচোখি করে অমিতকে নিয়ে। রনি বলে, ভাই এখন তো কেউ নেই, এবার বলো আজরিনের হাতের দাগগুলো কিভাবে হলো? অমিত বিরক্ত হয়ে বলে, তোরা যা ভাবছিস তেমন কিছু না। সুরাইয়া বুঝে যায় অমিত রেগে যাচ্ছে। সে কিচেনে চলে যায় চুপচাপ। অমিত এবার রনিকে বলে, রনি, তোকে বলি, কাল থেকে তুই দেখি খুব বেশি কথা বলছিস। আর তুই ভোরে আব্বুর সাথে চট্টগ্রাম চলে গেলি না কেন? আমি তো যেতেই চেয়েছি, খালু নেয়নি। বলল তুমি এদিক একা সামলাতে পারবে না। তাহলে তোকে যেই কাজে রাখা হয়েছে সেটা করো না। আমার পিছে লাগিস না। আর মনে রাখিস আমি তোর বড় ভাই। ভাই, ঠান্ডা হও, রাগ করো না। মজা করছিলাম। মজা করবি ঠিক আছে, কিন্তু সীমা ছাড়াবি না। চল রুমে যাই, গেম খেলবো। কোন রুমে? কাল যে রুমে ছিলি। না ভাই, তোমার রুমেই চল। কাল রাতে ওই রুমে ঘুম আসেনি। আমার রুমে গেলে যদি ওই আজব মেয়েটা হুট করে রুমে ঢুকে পড়ে? আমি চাই না কেউ গেম খেলার সময় ডিস্টার্ব করুক। তাহলে কি আর করা? তুমি যেভাবে বলো সেভাবে চলি। শত হলেও তুমি আমার বড় ভাই। এই বলে দুই ভাই হেসে রুমের দিকে পা বাড়ায়। দুজনেই চুপচাপ শুয়ে পাবজি খেলছিল। ঘরের নিস্তব্ধতা মাঝে মাঝে মোবাইলের শব্দে ভাঙছিল। হঠাৎ খেলার এক পর্যায়ে রনি বলে উঠে, ভাই, একটা জিনিস খেয়াল করছো? তুমি নিজের জিনিস কাউকে ধরতেও দেও না, অথচ এখন তোমার বিয়ের একদিনও হয়নি রুমটাই ছেড়ে দিলে একটা মেয়েকে, যে কিনা তোমার থেকে বয়সে 7-8 বছরের ছোট হবে। অমিত চোখ সরিয়ে শান্ত গলায় বলে, তুই বেশি ভাবছিস। এই রুমটা আমার কখনোই নিজের মনে হয়নি। এখানে আমি থাকিও না। তাই এই রুমটা সবার জন্য উন্মুক্ত। রনি খানিকক্ষণ চুপ করে থেকে আবার বলে, ভাই জানো, কাল রাত থেকে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করিনি। জানি তোমার ভেতরে কি ঝড় চলছে। তবুও তোমাকে দেখে কিছুই বোঝা যায় না। এতটা স্বাভাবিক থাকতে পার কিভাবে? অমিত একটুখানি হাসে, তাতে ক্লান্তি মিশে থাকে। আমি পুরুষ, শিকদার বাড়ির ছোট ছেলে। তার চেয়ে বড় কথা, আমি একজন ভার্সিটির টিচার। রনি হেসে ফেলে, সেইটাই তো ভাই, তোমাকে টিচার ভাবলে হাসি পায়। তোমার মধ্যে ওই শিক্ষকের গাম্ভীর্য তো দেখি না। পাবজি খেলতে খেলতে ভাবি তোমার স্টুডেন্টরা যদি তোমাকে এইভাবে দেখে, আমি সিউর তোমাকে ভার্সিটি থেকে তাড়ানোর জন্য ওরা আন্দোলনে নামবে। তুই অনেক কথা বলছিস, চুপ কর, খেলায় মন দে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর অমিত হঠাৎ বলে, রনি, তোকে একটা কথা জিজ্ঞেস করব, সোজা উত্তর দিবি। বলো কি? তুই তো প্রায়ই আমার সঙ্গে ঘুমাস। কখনো শুনেছিস আমি ঘুমে নাক ডাকি? না তো, হঠাৎ এই প্রশ্ন কেন? রাতে ওই আজব মেয়েটা আমার নাক মুখ চেপে ধরেছিল। বলল আমি নাকি ঘুমে নাক ডাকি। ও ঘুমাতে পারছে না। রনি হতবাক হয়ে বলে ওঠে, কি আজরিন এটা করলো? ভাই, মেয়েটা ঠিকই করেছে। ঘুমের ব্যাঘাত কেউ সহ্য করে না। মানে? আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম আর তুই বলছিস ঠিকই করেছে? ঘুম এমন জিনিস ভাই, যার জন্য মানুষ মানুষকে খুন করতে পারে। ঘুমের ব্যাঘাত মানা যায় না। তুই বলতে চাচ্ছিস আমি সত্যিই নাক ডাকি? না, আমি সেটা বলিনি। তবে তোমার কি সর্দি হয়েছে? অনেক সময় সর্দি থাকলে ঘুমে নাক দিয়ে শব্দ হয়। রনির কথায় অমিতের মনে পড়ে গত রাতে রোহির কথা ভাবতে ভাবতে তার চোখ ভিজে গিয়েছিল। সঙ্গে তার নাকও যেন বন্ধ হয়ে গিয়েছিল। বুঝতে পারে আজরিন আসলে মিথ্যে বলেনি। হয়তো এজন্যই কাল ঘুমে নাক ডেকেছে। হঠাৎ এসব ভাবনার মাঝে তার মন চলে যায় আজরিনের পানে। মন বলতে থাকে, আচ্ছা, নাস্তা করার সময় যে মেয়েটার হাতে দাগগুলো দেখলাম, এমনটা তো নয়? আমি যে কাল রাতে ভুল বুঝে মেয়েটাকে হাত চেপে ধরলাম, তার দাগ এমনটাই হবে নিশ্চয়। অমিতের এরকম নির্বতায় রনি আবার বলে উঠে, এই ভাই চুপ কেন? কি ভাব? অমিত শান্ত স্বরে রনিকে কাল রাতে আজরিন আর তার সাথে হওয়া সব ঘটনা খুলে বলে। সাথে এটাও বলে, কি আর বলবো, মেয়েটা যখন শাড়ি পরতে পারছিল না, কান্না করছিল, তখন মনে হলো সে একটা অসহায় বিড়াল।
আর মাঝরাতে যখন আমার ওপর ঝাঁপিয়ে পড়ল তখন মনে হলো একটা হিংস্র বাঘিনী। বুঝলি রনি, মেয়েটাকে ছোট মনে করে ভুল করেছিলাম। রনি হেসে ওঠে। হবে না বাঘিনী? ঘুমে ডিস্টার্ব করলে মানুষ বাঘী হয়ে ওঠে। অমিত হঠাৎ উত্তেজিত গলায় বলে। তুই জানিস রো? মাঝ পথেই থেমে যায়। রনি মুখ গম্ভীর করে চেয়ে থাকে। আর বলে, কি বলতে চাচ্ছ? থেমে গেলে কেন? অমিতের চোখ থেকে আলো নিভে যায়। মলিন গলায় বলে, কিছু না। রনি কাঁধে হাত রাখে। তুমি রুহির কথা বলতে চাচ্ছিলে তাই না? অমিত চোখ বড় করে রাগে বলে ওঠে। ওই মেয়ের নাম আর কখনো আমার সামনে উচ্চারণ করবি না। ভুলে যাবে? তুমি ভাব মেয়েটার নাম তোমার সামনে কেউ না নিলেই সব মুছে যাবে? কাল থেকে আমি তোমার মধ্যে সেই আগের অমিত ভাইয়াকে খুঁজে পাই না। তুমি এখন চুপচাপ পাথরের মতো হয়ে গেছো। ভাই সত্যি করে বল তো, তুমি কি এই বিয়েতে খুশি? নাকি রুহির ওপর প্রতিশোধ নিতে ওর বোনকে ব্যবহার করলে? অমিত থম ধরে থাকে। তারপর গলায় তীব্র তিক্ততা নিয়ে বলে, আর এসব বললে আমি জানি না আমি কি করে বসবো। আমাকে আমার মতো থাকতে দে রনি। অতীত নিয়ে আমি আর কিছু শুনতে চাই না। তুই যদি সত্যি আমার কাছের বন্ধু অথবা ভাই হোস তাহলে এসব নিয়ে সামনে আর কথা তুলবি না। এ কথা বলে খেলা বন্ধ করে সে পাশ ফিরে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে ফেলে যেন নিজের মধ্যেই পালিয়ে যেতে চায়। রনি মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। কিছুটা সময় পর দেখে অমিত নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে। মানুষ যখন বাস্তবকে এড়াতে চায় তখন ঘুমই হয় একমাত্র মুক্তি। রনি আর কিছু বলে না। পাশে শুয়ে মোবাইল স্ক্রুল করতে করতে সেও ঘুমিয়ে পড়ে। হয়তো কাল রাতে ভালো ঘুম হয়নি বলে এখন সেই ঘুম। দুপুর গড়িয়েছে অনেকটাই। সবার দুপুরের খাওয়ার আয়োজন প্রায় শেষ। কিন্তু জাহানারা বিবির সকাল থেকে চোখে পড়ছে না রনি আর অমিত। কিচেনে আর ড্রয়িং রুমে ঘোরাঘুরি করতে থাকা সুরাইয়াকে জিজ্ঞেস করেন তিনি। বৌমা, রনি আর অমিতকে সকাল থেকে দেখি না, কোথায় গেল ওরা? তুমি কি কিছু জানো? সুরাইয়া একটু ভেবে বলে, সকালবেলা নাস্তা করে দুজনকে দেখি রনির রুমের পানে যেতে। এরপর আর দেখিনি, এখনো বাইরে বের হয়নি বোধ হয়। জাহানারা বিবি উদ্বিগ্ন কণ্ঠে বলেন। কি করছে দুজন? গিয়ে দেখি লাঞ্চ করবে না নাকি? বলেই তিনি সোজা রওনা দেন রনির রুমের পানে। এদিকে মাহিরা এসে সুরাইয়াকে বলে, আন্টি ফুফি আপনাকে রুমে ডাকছে। সুরাইয়া মৃদু স্বরে বলে, চল দেখি কেন ডাকছে। দুজন রওনা দেয় অমিতের রুমের পানে। রনির রুমে এসে জাহানারা বিবি দেখেন অমিত আর রনি গভীর ঘুমে অচেতন। এ দৃশ্য দেখে তিনি উঁচু স্বরে বলে ওঠেন, এই তোরা এখন ঘুমাচ্ছিস? এই অবেলা সবাই খেতে বসবে তো তোরা খাবার খাবি না নাকি? অমিত আধো নিদ্রায় বলে, কি হলো মা, এত চেঁচাচ্ছ কেন? ফ্রেশ হয়ে আসছি, তুমি এখনো যাও। ঠিক আছে, আমি যেন 5 মিনিটের মধ্যে তোদের ড্রয়িং রুমে দেখি। এই বলে তিনি চলে যান। কিছুক্ষণ পরে অমিত আর রনি এসে বসে। কিন্তু সবাই অপেক্ষায় সুরাইয়া আর আজরিনের। অমিত মোবাইলে ব্যস্ত। হঠাৎ দাদির কথা মনে পড়ে। সে জাহানারা বিবিকে উদ্দেশ্য করে বলে, মা, দাদি কোথায়? সকালেও তো নাস্তা করতে এলেন না। জাহানারা বিবি হালকা কণ্ঠে বলেন, ওনার শরীরটা ভালো না রে। রহিমা ওনার খাবার রুমে দিয়ে আসে। এই সময় আজরিন আর সুরাইয়া এসে হাজির। জাহানারা বিবি তাদেরকে দেখে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলে উঠে, এই তো ওরাও এসে গেছে। রনি আজরিনের পানে তাকিয়ে চমকে যায়। আজরিনের গায়ে কালো রঙের নতুন শাড়ি। তাকে দেখে মনে হচ্ছে যেন রূপকথার কোনো চরিত্র। সে নিচু গলায় অমিতকে বলে, ভাই, তোমার বউকে তো একটু দেখ। অমিত বিরক্ত গলায়, আমার বউ করিস না তো। তোর মন চাইলে তুই দেখ না, আমার কোনো ইন্টারেস্ট নাই। রনি মুচকি হেসে বলে, তোমার রুহি সুন্দর হতে পারে কিন্তু আজরিন, সে তো মায়ার এক অপূর্ব প্রতিচ্ছবি। আমি যদি তাকে পেতাম, নিজের সবটা দিয়ে আগলে রাখতাম। অমিত তখনও চোখ তুলে তাকায় না, বরং রনিকে ক্ষিপ্ত নিচু স্বরে বলে, চুপ কর, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। সবাই খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে। খাওয়ার একটা সময় জাহানারা বিবি অমিতকে জিজ্ঞেস করেন, তুই ভার্সিটি থেকে কত দিনের ছুটি নিয়েছিস? অমিত একটু হকচকিয়ে বলে, 1 সপ্তাহের। তবে আমি ভাবছি কালই চট্টগ্রাম চলে যাব। কাল? কাল তো তোকে আজরিনকে নিয়ে তোর শ্বশুর বাড়ি যেতে হবে, সাথে রনিও যাবে। সেখানে 2 দিন থেকে তারপর আজরিনকে নিয়ে চট্টগ্রাম ফিরিস। এদিকে সব মেহমান বিদায় নিচ্ছে। আমরাও কাল বিকালে রওনা দেব চট্টগ্রামের উদ্দেশ্যে। জাহানারা বিবির কথায় অমিতের প্রতিবাক্য না থাকলেও রাহি উচ্ছ্বসিত হয়ে বলে, আমিও চাচ্চুর সাথে মামুনিদের বাসায় যাব। জাহানারা বিবি মায়াভরা কণ্ঠে বলেন, তুমিও যাবে? আচ্ছে, গেলে না হয় যাবে। সবার খাওয়া দাওয়া শেষে যে যার মতো চলে যায়। অমিত রুমে আসার কিছুক্ষণ পরেই আজরিনও রুমে পানে আসে। আজরিনকে রুমের ভিতরে আসতে দেখে তার নজর পড়ে আজরিনের পানে। এতক্ষণ সে মেয়েটার পানে না তাকালেও এখন তাকাতেই তার রনির বলা কথাগুলো মনে পড়ে যায়।
সত্যি মেয়েটাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। চোখে পড়ার মতো মেয়েটার সৌন্দর্য, লজ্জাভরা সেই মুখ। কি যেন ভেবে অমিত বিছানা থেকে উঠে পড়ে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই আজরিন নিচু গলায় মলিন স্বরে বলে, আমার থাকায় যদি আপনার অসুবিধা হয় তাহলে আমি চলে যাই। আপনি বরং থাকুন। অমিত গম্ভীর স্বরে বলে, এটা আমার রুম। এখানে আমার থাকতে সমস্যার কেন হবে? আমার কাজ আছে তাই যাচ্ছি। এটা বলে কিছু পা গিয়ে অমিত আবার থমকে দাঁড়িয়ে যায়। মনে পড়ে কাল রাতে মেয়েটা হাত এভাবে ধরা উচিত হয়নি, যার কারণে মেয়েটার হাতে এই আঘাত। তার চিত্ত বলছে তার উচিত মেয়েটাকে সরি বলা। সে ফিরে তাকিয়ে বলে, শুনো মেয়ে। আজরিন অমিতের পানে তাকিয়ে ধূসর স্বরে বলে, আমার নাম আজরিন। তোমার নাহ যাই হোক তাতে কিছু যায় আসে না। ওহো, আজরিন বিষণ্ণ স্বরে বলে। অমিত ইতস্ততা নিয়ে বলে, কাল রাতে ওইভাবে তোমার হাত ধরা ঠিক হয়নি। তার জন্য আমি সরি। না, আপনি সরি বলার মতো কিছু করেননি। দোষ আমারই ছিল। অমিত একটু থেমে বলে, আর হ্যাঁ, সকালে মাকে এভাবে মিথ্যে বলা ঠিক হয়নি। কথাটা বলেই সে বিছানার পাশের টি টেবিলের কাছে হেঁটে যায়। ছোট টেবিল থেকে রিং এর বক্সটা তুলে নেয়। আজরিনের পানে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও তোমার রিং। আজরিন মিষ্টি হেসে রিংটা নেয়। বলে, আপনি আমার স্বামী। আপনার জন্য এতটুকু মিথ্যে তো বলতেই পারি। বিস্ময়কর হয়ে অমিত বলে, স্বামী? আজরিন নির্বোধের ন্যায় অমিতের চোখে চোখ রেখে বলে, হ্যাঁ। অমিত গম্ভীর স্বরে বলে, স্বামী? এইটা কাগজে কলমে লোক দেখানো। তুমি কখনো আমার স্ত্রী হয়ে ওঠার চেষ্টাও করো না। আজরিন শান্ত গলায় বলে, তাহলে কেন আমায় বিয়ে করলেন? অমিত বিরক্ত স্বরে বলে, আমার বিয়ের সাথে আমার বাবার সম্মান জড়িয়ে ছিল। আমি ছেলের হয়ে দায়িত্বে পিছু হটতে পারিনি। তুমি ছিলে সহজ সমাধান। আজরিন নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলে, মানে আমি শুধু ব্যবহার হলাম? অমিত ঠান্ডা গলায়, যা ইচ্ছে ভাবো। আজরিন বক্স থেকে রিংটা বের করে তার বা হাতের মধ্যমায় আঙ্গুলে পড়ে আর বলে, আমি অনামিকা আঙ্গুলটা খালি রাখবো ততদিন যতদিন না আপনি নিজ হাতে রিং পরান। তবে হ্যাঁ, বেশি দেরি করে ফেলবেন না, তাহলে অন্য কেউ এসে অধিকার নিয়ে যেতে পারে। এত কিছু বলার দরকার নেই। শুধু একটা কথা, আমাদের সম্পর্কের ফাটল নিয়ে যাতে কেউ কিছু না জানে। এটা যেন আমাদের মধ্যেই থাকে, এই চার দেয়ালের মাঝে। কথাটা শেষ করেই অমিত রুম ছেড়ে বেরিয়ে যায়। আজরিন চুপচাপ বিছানায় এসে বসে পড়ে আর ফুপিয়ে কাঁদতে থাকে। পরিবারের সবার আদরের আজরিন দুঃখ কখনো তাকে ছুতেও পারেনি। ভালোবাসা, নিরাপত্তা, সবার আদরই ছিল তার জীবনের সঙ্গী। অথচ বিয়ের পর সব দুঃখ যেন তার কপালেই লিখে রেখেছে। সে এখন জীবনের সব থেকে কঠিন অধ্যায়ের মুখোমুখি। দুপুরের পর থেকে আজরিন আর অমিতের মধ্যে আর কোনো কথা হয়নি। রাতে ঘুমাতে যাওয়ার আগে অমিত সুরাইয়াকে বলে আরেকটা কমফোর্টর এনে রাখে। আজরিনের দিকে সেটা ছুঁড়ে দিয়ে মলিন স্বরে বলে, এই নাও, এটা তোমার জন্য। ভুল করেও রাতে আমার কমফোর্টরের দিকে আসবে না, বুঝলে? আজরিন চুপচাপ কমফোর্টরটা হাতে নেয়। মুখে একটাও কথা নেই, শুধু একরাশ নীরবতা। চোখের কোণ বেয়ে নেমে আসা অশ্রুবিন্দু সে দ্রুতই মুছে ফেলে যেন কিছুই হয়নি। চাদরটা গায়ে জড়িয়ে সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর অমিত কোলবালিশ মাঝখানে রেখে শুয়ে পড়ে। নীরবতার দেয়াল যেন দুজনকে আলাদা করে রাখে। পরদিন সকালটা আজরিনের কাছে যেন উৎসবের। দুদিন পর সে তার মা বাবাকে দেখতে পাবে। নিজের মানুষের গন্ধটা যেন আগেই বাতাসে টের পাচ্ছে। নাস্তা সেরে সে একে একে সব জিনিস গুছিয়ে নেয়। প্রতিটি মুহূর্তে তার মনে হয় কখন রওনা দেবে। অবশেষে বিদায়ের পালা। অমিতের দাদি সুরাইয়া আর জাহানারা বিবিকে বিদায় জানিয়ে তারা গাড়িতে উঠে। রনি বলে, ভাই আজ আমি গাড়ি চালাবো। রাহি তখন বায়না ধরে, আমি সামনে বসবো। অমিত মলিন স্বরে রাহিকে বলে, না মামুনি, চাচ্চু আজ সামনে বসবে। তুমি বরং মাহিরার সঙ্গে পেছনে বসো। রাহি একটু মুখ ফুলিয়ে হলেও কথা মেনে নেয়। তবে বলে দেয় চট্টগ্রামে যাওয়ার সময় সে সামনেই বসবে। জাহানারা বিবি বলে দেন তারা যেন দুদিন আজরিনদের বাড়িতে থেকে তবেই চট্টগ্রামে যায়। রফিক চাচার হাতে তিনি আগেই ফল মূল, মিষ্টি আর পাকুড় এনে রেখেছেন। সবই গাড়ির ডিকিতে রাখা। সবকিছু ঠিকঠাক দেখে রনি গাড়ি স্টার্ট দেয়। গন্তব্য আজরিনের ঘর। বাড়ি পৌঁছানোর পর নিজের মা বাবা আর ভাইকে দেখে আজরিন আর নিজেকে ধরে রাখতে পারে না। ভাই মাহতাবকে জড়িয়ে ধরে সে হাউমাউ করে কেঁদে ওঠে। যেন এই কান্নার ভেতরেই জমে থাকা সমস্ত কষ্ট ধুয়ে যাচ্ছে। মা জামিনা বিবিও মেয়েকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেন না। মেয়ের মুখে চুমু এঁকে দিয়ে বলেন, আমার মা ফিরে এসেছে, আমার ছোট্ট আরজু। এই সময় রুবিনা এসে বলে, এই মা, মেয়ের আদর তো দেখি আর শেষ হয় না। এবার জামাইকেও তো একটু আদর কর মা। তারপর আজরিনকে বলে, যাও ননদিনী, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আজরিন মৃদু হেসে মাথা নেড়ে নিজের রুমের পানে পা বাড়ায়। পেজ, জানাত হায়দার।
অমিত রনি বসে মাহতাব মুজাম্মেল সাহেবের সঙ্গে গল্পে মেতে ওঠে। রুবিনা হালকা নাস্তা এনে রেখে বলে, শুধু গল্প? আপ্যায়ন হবে না জামাইয়ের? এত দূর থেকে এসেছেন। এদিকে আজরিন রুম থেকে তার প্রিয় 3 পিস পরে নেমে আসে। তা দেখে রুবিনা হাসতে হাসতে বলে, ননদিনী যতই নিজেকে কুমারী সাজাও এখন আর সেটা কাজে লাগবে না। সবাই হাসাহাসি করে। পরিবেশটা হালকা হয়ে ওঠে। অনেকক্ষণ আলাপ আলোচনার পর জামিনা খাতুন বলেন, মা এবার জামাইকে রুমে নিয়ে যায়। ফ্রেশ হয়ে নিচে এসে দুপুরের খাবারটা খেয়ে নিক। অনেক তো বেলা হয়েছে। আজরিন মাথা নেড়ে অমিতকে রুমে নিয়ে যায়। রুমে এসে মৃদু স্বরে আজরিন বলে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি নিচে যাচ্ছি। কিছু লাগলে ডাকবেন। জানি রুমটা আপনার রুমের মতো এত বড় না, তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অমিত কিছু না বলে মাথা হেলে সম্মতি জানায়। রুমে একা অমিত রুমের চারপাশটা একবার দেখে নেয়। সবকিছুই সাজানো গোছানো। তার চিত্ত বলে, মেয়েটা তো দেখি অনেক পরিপাটি, যেটা আমার থেকে অনেকটাই উল্টো। রুমে খানিকটা পায়চারি করে ওয়াশরুমে চলে যায় অমিত। নিচে আসে আজরিন। গলায় নরম সুর মাকে জিজ্ঞেস করে, মা রোহি আপুর কোনো খোঁজ পেয়েছ? মুহূর্তেই জামিনা খাতুনের মুখ গম্ভীর হয়ে ওঠে। তিনি বলেন, ওই মেয়ের কথা আমাকে জিজ্ঞেস করবি না। অনেক কাজ পড়ে আছে। জামাইকে খাবার দিতে হবে। সামনে থেকে সর। আজরিন আহ্লাদি স্বরে বলে, মা আমি জানি তুমি কিছু জানো। তোমার মুখের ভাবব্যক্তি সব বলে দিচ্ছে। আজরিনের অনেক জোরাজোরির পর অবশেষে জামিনা খাতুন মুখ খুলেন। তোর বাবা খোঁজ নিয়েছিল। শুনেছি রোহি এখন সোহেলের সঙ্গে আছে। তারা যেদিন পালিয়ে গিয়েছে সেদিনই বিয়ে করে নিয়েছে। এর বাইরে আমি কিছু জানি না। এখন যা গিয়ে দেখে আয় অমিত ফ্রেশ হলো কিনা। আজরিন মুচকি হেসে বলে, ও মা এভাবে উপর নিচ করতে করতে আমি তো অর্ধেক বুড়ি হয়ে যাব। মায়ের চোখে উদ্বেগ, মেয়ের মুখে হাসি। হঠাৎ জামিনা খাতুন নিচু গলায় জিজ্ঞেস করেন, শুন মা অমিত তোর সঙ্গে কেমন? তোদের মধ্যে সব ঠিক আছে তো? মায়ের প্রশ্নে আজরিনের মুখে হাসি থাকলেও চোখে অদৃশ্য একটা ব্যথা জমে থাকে। তবুও সে মাকে জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না মা, সব ঠিক আছে। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। মা সন্নিগ্ধ চোখে তাকিয়ে বলেন, তুই তো আসার পর থেকেই যেভাবে উড়তাছিস, বুঝাই যাচ্ছে জামাই তোকে সুখে রেখেছে। তো শ্বশুর বাড়ির লোকেরা কেমন? তারা খুব ভালো মা। আমার শাশুড়ি তোমার মতোই। সুরাইয়া আপু একদম রুবিনা ভাবির মতো করে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওরাই আপন, দিন পর আমাদের তো ভুলেই যাবি। আজরিন মাকে জড়িয়ে ধরে বলে, মা সন্তান নিঃশ্বাস নিতে ভুলতে পারে কিন্তু মা বাবাকে না। তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নারীর টান, আর শ্বশুর বাড়ির লোকদের সাথে হচ্ছে আত্মার টান। উনারা যতই ভালোবাসুক আদর করুক, তোমাদের জায়গা কি আর নিতে পারবে না? জামিনা খাতুন মেয়ের কপালে চুমু দিয়ে বলেন, পাগলি একটা, যা এখন জামাই বাবারে নিচে নিয়ে আয়। ছেলেটা একা রুমে বসে আছে, কে জানে কি ভাবছে। আচ্ছা মা, যাচ্ছি বলে আজরিন সিঁড়ি দিয়ে উপরের দিকে পা বাড়ায়। পেজ জানাত হায়দার। রুমে ঢুকে আজরিন অবাক হয়ে দেখে অমিত এখনও ওয়াশরুমে। সময় গড়িয়ে যাচ্ছে তবুও কোনো সাড়া নেই। অস্থিরতা নিয়ে আজরিন ওয়াশরুমের দরজার সামনে গিয়ে টোকা দেয়। শুনছেন? আপনি ঠিক আছেন তো? বের হচ্ছেন না কেন? কোনো উত্তর আসে না। আজরিন উদ্বিগ্ন হয়ে আবার বলে, আপনি কথা বলছেন না কেন? আমার কথা শুনতে পাচ্ছেন না? তবুও অমিত নির্বাক। কি হয়েছে আপনার? কিছু তো বলবেন। উদ্বেগে দরজায় হেলান দিয়ে কান পেতে দাঁড়িয়ে থাকে আজরিন। একটু পর অমিত দরজাটা খোলে। আর দরজায় ভর দিয়ে দাঁড়িয়ে থাকা আজরিন ভারসাম্য হারিয়ে পড়ে যেতে থাকে। অমিত তৎক্ষণাৎ তাকে পিছন থেকে ধরে ফেলে। আজরিনকে ধরে সোজা করে দাঁড় করিয়ে অমিত ক্ষিপ্ত স্বর চড়িয়ে বলে, কি হলো? এত ডাকাডাকি শুরু করলে কেন? আর দরজায় কেউ এভাবে দাঁড়ায়? এক্ষুনি তো পড়ে যেতে। আজরিন মাথা নিচু করে নরম স্বরে বলে, আপনি কিছু বলছিলেন না তো? ভাবলাম আপনার কিছু হয়েছে কি না। আমি বাচ্চা নাকি? আমার কিছু হলেও তোমার মতো ওয়াশরুমে বসে বসে কাঁদব না, একটা সমাধান খুঁজে বের করব। নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, খেতে ডাকছে। এইটুকু বলার জন্য এত হইচই? ওয়াশরুম থেকে বের হলে বলা যেত না? এতটুকু কমন সেন্স নেই তোমার? আজরিন মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে, কণ্ঠে কষ্ট আর অনুশোচনার ছোঁয়া। সরি, ভুল হয়ে গেছে। নিচে সবাই খেতে বসে গেছে, শুধু রুবিনা আর জামিনা খাতুন দাঁড়িয়ে। তা দেখে আজরিন জিজ্ঞেস করে, তোমরা বসছ না? রুবিনা মৃদু স্বরে বলে, তোমাদের খাওয়া শেষ হলে আমরা খেয়ে নেব। তাহলে আমিও তোমাদের সাথেই খাবো। ড্যাশ। চেয়ার ছেড়ে উঠে যায় আজরিন। রুবিনা তার কাঁধে হাত রেখে বসিয়ে নিচু স্বরে বলে, আজরিন তুমি এখন বিবাহিত। এই প্রথম আমাদের বাড়ি স্বামীর সাথে এক টেবিলে বসে খাচ্ছ। এতদিন তো আমাদের সাথেই খেলে, এবার একটু স্বামীকে গুরুত্ব দেও। জিদ করো না, চুপচাপ বসে পড়। রুবিনার কথায় যেন চুপসে যায় আজরিন।
ধীরে ধীরে সে আবার বসে পড়ে। মা আজরিনের প্রিয় সব খাবার রান্না করেছেন আজ। কাতল মাছের বড় একটা পিস মেয়ের প্লেটে তুলে দিতে দিতে বলেন, এই নে মা তোর প্রিয় মাছ। আজরিন মুখ ফিরিয়ে বলে, মাছ দিচ্ছ কেন? আমি খাবো না। কিন্তু কেন? এটা তো তোর সবচেয়ে প্রিয় খাবার। ভালো লাগছে না তাই খেতে ইচ্ছা করছে না। জামিনা খাতুন মেয়ের মুখের কথা না শুনেও তার মনের কথা পড়ে ফেলেন। মুচকি হেসে বলেন, বুঝেছি তুই মাছের কাঁটা বেছে খেতে পারিস না, আমাকে বেছে দিতে হবে সেজন্য লজ্জা পাচ্ছিস। কিন্তু মা এখানে তো সবাই আমাদেরই লোক, কিসের এত সংকোচ? আজরিন লজ্জায় মুখ বলে, তুমিও না মা বেশি জন, এমনি খেতে ইচ্ছা করছে না। আজরিনের কথা উপেক্ষা করে জামিনা খাতুন তাকে হাসিমুখে কাঁটা বেছে দিতে দিতে বলেন, চুপচাপ খেয়ে নে, আজ তোর জন্যই তো এত আয়োজন। সবার খাওয়া প্রায় শেষের পানে। আজরিনের খাওয়া শেষ। তৃপ্তি নিয়ে আজরিন বলে উঠে, অনেক খেয়েছি, রাত পর্যন্ত আর কিছু খেতে পারবো না। তা দেখে রুবিনা জিজ্ঞেস করে, তোমার খাওয়া শেষ? দই খাবে না? না আর একটুও জায়গা নেই পেটে। ওমা হাড়ির দইও না? হাড়ির দইয়ের নাম শুনে আজরিনের চোখে ঝিলিক, গলায় খুশির স্বর। বলে, কই, হাড়ির দই দাও না দেখি। আজরিনের আচরণে অমিত আর রনি থমকে যায়। একটু আগেই যে বলছিল কিছু খেতে পারবে না, সে এখন হাড়ির দইয়ের জন্য এমন উৎফুল্ল। রুবিনা হাসি চেপে দই এনে দেয়। আজরিন খেতে খেতে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আমি জানি এটা তুমি আমার জন্যই এনেছ। বাবার তো সবসময় অজুহাত, ঠান্ডা লাগবে তাই কখনো দই কিনেই দেয় না। কিন্তু তুমি, এজন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। মাহতাব অবাক হয়ে তাকিয়ে থাকে। রুবিনা হেসে বলে, না রে পাগলি, এই দই মাহতাব না তোমার বর এনেছে, দুদিন না যেতেই বরকে সব পছন্দ অপছন্দের কথা বলে ফেললে। আজরিন মনে মনে বিস্মিত ভাবে, উনি আনবেন আমার জন্য দই? অসম্ভব। এই দই তো শাশুড়ি মা রফিক চাচাকে দিয়ে আনিয়েছেন। তারপর আজরিন মুখে হাসি ধরে রেখে এমন ভাব করে যেন সত্যিই অমিত তার জন্যই দই এনেছে। খাওয়া দাওয়া শেষে সবাই যার যার রুমে চলে যায়। রাত গভীর। সবাই খাওয়া দাওয়া শেষে যার যার রুমে চলে যায়। অমিত আর আজরিন নিজেদের রুমে ফিরে এসেছে। রুমে ঢুকেই আজরিন একটু সংকোচ নিয়ে বলে, আমার বিছানাটা আপনার বিছানার মতো এত বড় না, আপনি বরং উপরে ঘুমিয়ে পড়ুন, আমি নিচে মাদুর পেতে নিই। অমিত কিছুক্ষণ চুপ থেকে বলে, না, নিচে ঘুমিয়ে ঠান্ডা লাগানোর দরকার নেই। দিনেরই তো ব্যাপার, তুমি বিছানায় শুয়ে পড়, আমি মানিয়ে নেব। মাঝখানে একটা তাকিয়া থাকলেই হবে। আজরিন ঠোঁটে এক ফোঁটা হালকা হাসি এনে বলে, আমার তো তাকিয়া নেই, তবে আমার বড় একটা টেডি বিয়ারটা আছে, ওইটাই বরং মাঝখানে দিয়ে দেই। দাঁড়ান। সে আলমারির ভেতর থেকে একটা প্রকাণ্ড টেডি বের করে বিছানার মাঝখানে রেখে দেয়। তারপর দুজন বিছানা ভাগ করে নিয়ে শুয়ে পড়ে। নিঃশব্দে ঘুম নেমে আসে দুজনের চোখে। ভোরের আলো রুমে ঢুকতেই আজরিনের ঘুম ভাঙে। ধীরে ধীরে চোখ মেলে দেখে, অমিত টেডি বিয়ারটাকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মাথাটা এমনভাবে টেডির বুকের ওপর রেখেছে যেন বাচ্চা ছেলে মায়ের বক্ষপিঞ্জরের মাথা রেখে ঘুমাচ্ছে। আজরিন তাকিয়ে থাকে অপলক। ভাবে, ঘুমন্ত অবস্থায় মানুষটা কতটা শান্ত, কতটা কোমল লাগে। এত নিষ্পাপ মুখ, এত গম্ভীর মানুষটা এমনভাবে ঘুমোচ্ছে। গত 3 দিনে একটিবারও হাসেননি, অথচ এমন মুখে যদি হাসি ফুটত, কি অপূর্ব দেখাতো। তার মনের মধ্যে কথাগুলো ঘুরতে থাকে। রোহি আপু কিভাবে এমন একজন মানুষকে ছেড়ে যেতে পারল? শুধু চেহারা না, মানুষ হিসেবেও তো তিনি কত ভালো, কিভাবে পারল আপু ওনার মন ভাঙ্গতে? হঠাৎ নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে আজরিন। না না, উনি যদি এখন উঠে পড়েন আর দেখেন আমি এইভাবে উনার পানে তাকিয়ে আছি, তাহলে আমার সকালটা শুরু হবে ওনার দমক খেয়ে। এক মুহূর্ত কল্পনায় ভেসে আসে অমিতের কঠিন স্বর, এই মেয়ে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার সাহস কিভাবে হলো লিমিট ক্রস করার? আজরিন মনে মনে হাসে। কিন্তু উনি বেকার চক্করে দেখবেই না লিমিট আমি না, উনিই ক্রস করেছেন। চুপচাপ উঠে বিছানা ছাড়ে আজরিন। যাওয়ার আগে দেখে অমিতের শরীর থেকে কমফোর্টারটা সরে গেছে। সেটি টেনে গায়ের ওপর ভালোভাবে তুলে দিয়ে ওয়াশরুমে চলে যায়। 2 দিনের মতো অস্থায়ী এই সম্পর্কের ছায়া আজ ফুরিয়ে আসছে। আজরিনের চট্টগ্রাম ফিরে যাওয়ার দিন। সকালে উঠেই তার মনটা ভার হয়ে আসে। প্রথমবারের মতো মা বাবাকে ছেড়ে এত দূরে যেতে হচ্ছে। পুরো বাড়িটা ঘুরে বেড়ায় সে, চেনা দেয়াল, চেনা জানালা, চেনা গন্ধ। হঠাৎ ছোট্ট মাহিরা দৌড়ে এসে বলে, ফুফি, দাদুভাই তোমাকে রুমে ডাকছে। আজরিন ধীরে ধীরে বাবার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। মুজাম্মেল সাহেব দরজার কাছে এসে বলেন, আয় মা, ভিতরে আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। রুমে ঢুকে চুপ করে বসে থাকে আজরিন। বাবা মমতার ভঙ্গিতে বলেন, আজ সকালে তোর শ্বশুরের সঙ্গে কথা বলেছি। তোর পড়াশোনার কথা বললাম, 5 মাস পর তো তোর ভার্সিটির অ্যাডমিশন টেস্ট। উনি বললেন চিন্তা না করতে, তোকে চট্টগ্রামের ভালো একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দেবেন।
অমিত তো আছেই, সব দেখভাল করবে। একটু থেমে আবার বললেন, মা এখন তোর জীবন এক নতুন বাঁকে। তুই যেন নিজের স্বপ্ন থেকে পিছিয়ে না পড়িস। এখন শুধু তুই না, তোর স্বপ্নের সঙ্গেই জড়িয়ে আছে আমাদের সম্মান আর তোর শ্বশুরবাড়ির সম্মানও। সব কথা মন দিয়ে শোনে আজরিন। কোনো উত্তর দেয় না। হঠাৎ উঠে এসে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। মুজাম্মেল সাহেব মেয়ের মাথায় হাত রেখে আদর করেন, যেন সমস্ত দুঃখ তার মুঠোয় তুলে নিচ্ছেন। পেজ জানাত হায়দার। সারাটা দিন যেমনই কাটুক না কেন, আজরিন যখন সাজগোজ শেষ করে বাড়ি থেকে বেরোয়, হৃদয়ের ভেতরে একটা হাহাকার যেন চেপে বসে। গাড়ির দরজায় পা রাখতেই আবেগে ভেসে যায় সে। একে একে সবার বুক জড়িয়ে ধরে, অঝরে কাঁদে। মা আঁকড়ে ধরে মেয়েকে, যেন সময়কে থামিয়ে দিতে চায়। এই প্রথমবার আদরের মেয়ে তাদের ছেড়ে এত দূর যাচ্ছে। ছোট্ট মাহিরা ফুফিকে আঁকড়ে ধরে কাঁদে, ফুফি চলে যাওয়ার বেদনায়। সবাই বিদায়ের ব্যস্ততায়, আর তখনই রাহি গিয়ে সামনের সিটে বসে পড়ে। অমিতও ওখানে বসতে গিয়ে থেমে যায়। রাহির সেদিনকার বলা কথাগুলো মনে পড়ে যায় তার। আর কোনো কথা বাড়ায়নি সে। রনি ড্রাইভিং সিটে বসতেই অমিত বলে, ড্রাইভ আমি করি, তুই পেছনে আয়। রনি হালকা হেসে বলে, না ভাই, অনেকটা রাস্তার পথ, অর্ধেক আমি চালাই, বাকিটা তুমি। অমিত মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আজরিনকে সবাই চোখের জলে বিদায় জানায়। মাহিরা বারবার ওড়না ধরে টেনে ধরে রাখে, ছাড়তেই চায় না। সবশেষে মাহতাব মাহিরাকে কোলে তুলে নেয়। গাড়ি ছাড়ে। আজরিনের জানালার বাইরে পেছনে ফেলে আসা প্রিয় মুখগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায়। তারা একটানা পথ পাড়ি দিতে থাকে, কিন্তু আজরিনের কান্না থামার নাম নেয় না। অমিত ক্লান্ত স্বরে বলে, এত কষ্ট যেহেতু হচ্ছে, তাহলে থেকে যেতে পারতে। রনি তৎক্ষণাৎ বলে ওঠে, ভাই এ তুমি কি বললে? ভাবি তো তোমার ভালোবাসার ডাকে সব ছেড়ে এসেছে, আর তুমি বলছো থেকে যেতে পারতে। অমিত রুক্ষ কণ্ঠে জবাব দেয়, তুই চুপ করে ড্রাইভ কর, না হলে গন্তব্য চট্টগ্রাম না হয়ে সোজা স্বর্গ হয়ে যাবে। কিছুক্ষণ পর আজরিন মুখ চেপে ধরে অসহ্যভাবে রনিকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া গাড়িটা একটু সাইড করুন। রনি আয়নায় তাকিয়ে দেখে মেয়েটার চেহারা একেবারে বিবর্ণ। দ্রুত গাড়ি থামায়। আজরিন দুলে দুলে গাড়ি থেকে নেমে পড়ে রাস্তার পাশে গিয়ে বমি করতে থাকে। অনেকটা সময় ধরে আজরিনকে বমি করতে দেখে রনি উদ্বিগ্ন হয়ে বলে, ভাই তোমার বউয়ের কাছে যাও, ও যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে। অমিত বিস্ময়কর হয়ে বলে, আমি আমি নিজেই বমি করে ফেলব। পারলে তুই যা। রনি ভারী স্বরে বলে, ভাই রহি শুধু তোমার জীবন নয়, তোমার অনুভূতিও নিয়ে গেছে মনে হয়। তোমার বউ বমি করে আর তুমি বল আমায় যেতে। অমিত চুপ করে যায়। কিছুটা বিবেকবান হয়ে গাড়ি থেকে নামে। রনি বলে, ভাই পানির বোতলটা নিয়ে যাও, ওকে খেতে দিও। অমিত বোতল নিয়ে আজরিনের পিছনে দাঁড়ায়, মুখ ঘুরিয়ে বলে, তুমি ঠিক আছো? বিবর্ণ চেহারা নিয়ে আজরিন তাকায় অমিতের পানে। দেখে অমিত মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আজরিন ক্লান্ত কণ্ঠে বলে, হ্যাঁ এখন একটু ভালো লাগছে। অমিত আজরিনের পানে তাকিয়ে বোতল এগিয়ে দিয়ে বলে, একটু পানি খাও, শরীরটার দুর্বলতা কিছুটা কাটবে। আজরিন বোতল নিয়ে কয়েক চুমুক পানি খায়। জনে গাড়ির দিকে হাঁটে। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ আজরিন হেলে পড়ে অমিত দ্রুত তাকে ধরে ফেলে। বলে, তুমি ঠিক আছো? মাতাল স্বরে আজরিন বলে, হুমম ঠিক আছি, আমায় ছাড়ুন। ওহ দেখতেই পাচ্ছি কেমন ঠিক আছো, চলো আর কথা না। অমিত তাকে ধরে ধরে গাড়িতে তোলে। দরজা বন্ধ করে পাশে বসে পড়ে। রনি হেসে বলে, ভাই ভেবেছিলাম গাড়ি অর্ধেক পথ তুমি চালাবে, এখন দেখছি ভাবিকে সামলাতে সামলাতে তোমার হাতে স্টিয়ারিং ধরার সময়ই থাকবে না। আমিই বরং চালাচ্ছি। এভাবে বহু ঘন্টা পথ পাড়ি দিয়ে রাতের আধারে তারা পৌঁছায় জীবনের চিরচেনা ঠিকানায়। এত দীর্ঘ পথ পেরিয়ে বাড়ি ফেরার পর রাতে কেউ আর কোনো কথা বাড়ায়নি। সবাই নিঃশব্দে নিজেদের রুমে চলে যায়। রনি, রাহি আর অমিত তিনজনেই আলাদা রুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর জাহানারা বিবি আজরিনকে নিয়ে অমিতের রুমের সামনে এসে দাঁড়ায়। রুমে ঢুকে দেখে অমিত নেই। জাহানারা বিবি ওয়াশরুমের দিকে তাকিয়ে আজরিনকে বলেন, অমিত ওয়াশরুমে আছে, আজ থেকে এটাই তোমার রুম। অমিতের সবকিছুর উপর তোমার সমান অধিকার। এই রুমটা আজ থেকে শুধু অমিতের একার না, অর্ধেক এখন থেকে তোমার। নিজের মতো করে গুছিয়ে নিও। এত দূর থেকে এসেছো, নিশ্চয়ই খুব ক্লান্ত। আমি যাচ্ছি, তোমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। জাহানারা বিবি চলে গেলে আজরিন ধীরে ধীরে রুমটা ঘুরে দেখতে থাকে। রুমটা বেশ বড়, তবে অগোছালো, যেন কাউকে কখনো ঢুকতে দেয় না এখানে। দেয়ালে টানানো ছবিগুলোর দিকে তাকায় আজরিন, অমিতের বন্ধুবান্ধব, ভার্সিটির মুহূর্ত, ফুটবল খেলার দৃশ্য। আরও দেখে অমিতের ছোটবেলার ছবি, যেখানে অমিতকে একেবারে পুতুলের মতো দেখাচ্ছে। রুমের এক কোণে সাজানো রয়েছে অনেকগুলো ট্রফি। আজরিন ছবিগুলো দেখছে, তখনই হঠাৎ অমিত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, কোমরে শুধু একটা সাদা তোয়ালে পেঁচানো।
সে বুঝতে পারেনি রুমে কেউ আছে। কিন্তু আজরিন চোখে পড়তেই সে চমকে ওঠে, চেঁচিয়ে চোখে হাত দিয়ে ফেলে। আজরিনকে তখন দেখে অমিত বিস্ময়কর হয়ে যায়। বিরক্ত গলায় বলে ওঠে, তুমি এখানে? আমার রুমে তুমি কি কর? চোখে তখনও হাত। আজরিন লজ্জা মিশ্রিত স্বরে বলে, সরি, মা আমায় এখানে এনেছে। আমি বুঝতে পারিনি আপনি এই অবস্থায় বের হবেন। মা এনেছে? এটা তো আমার রুম। আমি চাইলে যে কোনো ভাবেই বের হতে পারি, তাই না? কিন্তু তুমি এখানে? বললাম না, মা নিয়ে আসছে। বলেছে আজ থেকে আমায় এই রুমেই থাকতে। রুমটা অর্ধেক অধিকার আমার। তোমায় আমার রুমে থাকতে হবে কেন? বাড়িতে তো আরো রুম খালি আছে। সেখানে থেকে একটায় থাক না। কারণ আমি আপনার স্ত্রী। তাই আমাকে এই রুমেই থাকতে হবে। ওহ, তুমি তো আবার আমার বউ, ইউ নো হোয়াট? মাঝে মাঝে আমি ভুলে যাই তোমায় যে বিয়ে করেছি। শোনো মেয়ে, আমার রুমে থাকবে, আমার নিয়মে। আর আমার কোনো জিনিসে হাত দেওয়ার চেষ্টাও করবে না। আজরিন হালকা কাপা গলায় বলে, আচ্ছা, আপনি যেমন বলবেন। এখন অন্তত পোশাক পরুন। বাকি কথা পরে বলবেন। কিছুটা সময় পর আজরিন অমিতের কথায় চোখ খুলে। তারপর সে চুপচাপ নিজের লাগেজ থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল শেষে বের হয়ে দেখে অমিত পাশ ফিরে বালিশ জড়িয়ে শুয়ে আছে। আজরিন ধীরে বলে, ঘুমিয়ে গেছেন? অমিত মাথা ঘুরিয়ে আজরিনের পানে তাকায়। বলে, কেন, কি হয়েছে? আপনার কাছে আরেকটা কমফর্টার আছে? যদি রাতে ঠান্ডা লাগে। আর আপনার কমফোর্টরে চলে যাই। আছে আলমারির উপরের তাকটায়, দেখো। অমিতের কথায় আজরিন গিয়ে আলমারি খোলে। তারপর কমফোর্টটা নামানোর চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টা করেও সে উপরের তাক থেকে কিছুতেই কমফর্টারটা নামাতে পারে না। তার চেষ্টা দেখে অবশেষে অমিত উঠে আসে। নীরবে দাঁড়ায় ঠিক আজরিনের পেছনে। হাত বাড়িয়ে কমফর্টারটা নামাতে যায়। হঠাৎ অমিতের এত কাছাকাছি অবস্থায় আজরিনের শরীর শিউরে ওঠে। অচেনা এক অনুভূতিতে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কমফর্টারটা নামানোর সময় সেটা খুলে পড়ে যায় দুজনের মাথার উপর। মুহূর্তটা যেন আটকে যায়, চুপচাপ শ্বাসরুদ্ধকর। আজরিন দ্রুত সরে আসে, চুলগুলো এলোমেলো হয়ে তার মুখখানা ঢেকে ফেলে। অমিত মৃদু হেসে ফেলে। এমন অভিব্যক্তি দেখে আজরিন চমকে তাকিয়ে থাকে। এটা প্রথমবার সে অমিতকে হাসতে দেখছে। আপনি হাসছেন? নিজেকে একবার আয়নায় দেখো, ঠান্ডা গলায় বলে ওঠে অমিত। আয়নার সামনে গিয়ে আজরিন চুলগুলো ঠিক করে নিজের মুখে তাকায়। তারপর ফিসফিস করে বলে, আমাকে দেখতে কি জোকারের মতো লাগছে? কিন্তু সব তো ঠিকই আছে। তাহলে উনি হাসলেন কেন? আর আমায় বা আয়না দেখতে বললেন কেন? তারপর ধীরে হেসে নিজেকেই বলে, হাসিটা যেটার জন্যই হোক, ব্যাপারটা হলো উনি হাসলেন। আর হাসির কারণ আমি। এই ভেবে শান্ত মনে বিছানায় চলে যায় আজরিন। ঘরের নিস্তব্ধতায় অদ্ভুত এক কোমলতা ছড়িয়ে পড়ে। সকালের নরম আলোয় ঘুম ভাঙতেই আজরিন নিচে রান্নাঘরের দিকে চলে যায়। ওইখানে জাহানারা বিবি আর সুরাইয়া মিলে সকালের নাস্তা তৈরি করছেন। জাহানারা বিবি এক নজর আজরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, অমিত উঠেছে মা? আজরিন মাথা নাড়িয়ে বলে, না মা, উনি এখনো ঘুমাচ্ছেন। জাহানারা বিবির কপালে ভাঁজ পড়ে। এখনো ঘুমাচ্ছে? আজ থেকে তো ওর ভার্সিটি শুরু। যাবে না নাকি? আমি জানতাম না মা। চাইলে ডেকে দিই? একটু গিয়ে ডেকে দেও তো মা। নাস্তাও রেডি হয়ে গেছে। আজরিন ধীরে পা ফেলতে ফেলতে ওপরে উঠে যায়। ঘরের দরজার কাছে গিয়ে নরম গলায় বলে, শুনছেন? উঠুন তো। মা বলল আজ নাকি আপনার ভার্সিটি আছে। অমিত আধঘুম চোখে জবাব দেয়, তুমি যাও, আমি উঠছি। তাড়াতাড়ি উঠুন। বলেই আজরিন রুমে থেকে বাহির হয় নিচে নামার জন্য। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে অমিত নিচে আসে। টেবিলে সবাই খেতে বসে গেছে। ওর আসতেই নাস্তা খাওয়া শুরু হয়। খাওয়ার মাঝেই আশরাফ শিকদার ছেলেকে লক্ষ্য করে বলেন, আজ তোর ভার্সিটিতে কয়টা ক্লাস? 10টায়। কেন আব্বু, কিছু কি দরকার ছিল? কাল আজরিনের বাবা ফোন দিয়েছিল। 5 মাস পর ওর ভার্সিটির অ্যাডমিশন টেস্ট। আমি ভাবছি ওকে ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি করাবো। তুই আর রনি তো গো ইউনিট থেকে পরীক্ষা দিয়েছিলি, তোরাও আজরিনকে একটু সময় দিবি। তুই তো নিজেই ভার্সিটির শিক্ষক, তোর থেকে ভালো গাইড আর কে দিতে পারে? একটু থেমে তিনি বলেন, তবে শুধু তুই বা রনি পড়ালে চলবে না, কোচিংও লাগবে। কারণ এটা অ্যাডমিশন টেস্ট, আমি কোনো রিস্ক নিতে চাই না। অমিত নরম স্বরে জবাব দেয়, ভালোই। তুমি যা ভালো মনে করো। আশরাফ শিকদার একটু হেসে বলেন, আজরিন তোর স্ত্রী, তোরও তো মতামত থাকা উচিত। তোমার মতামতই আমার মতামত। তাহলে আজ ভার্সিটি থেকে ফিরে ওকে ভর্তি করে নিয়ে আসিস। অমিত চোখ একটু বড় করে বলে, আমি আমি নিয়ে যাব? হ্যাঁ, তোকে সবাই চেনে। তুই গেলে ওর শিক্ষকরাও ওর ভালোভাবে খেয়াল রাখবে। অমিত মৃদু বিরক্তির সাথে বলে, আচ্ছা, আমি দেখছি পারি কিনা। ভার্সিটির পরে জানাবো। নাস্তা শেষে সবাই চলে যায়। অমিত ওপরে উঠে প্রস্তুতি নিতে থাকে। আজরিন একসময় সুরাইয়াকে জিজ্ঞেস করে,
আপু সবাইকে তো দেখলাম, দাদুকে দেখছি না কোথাও। উনি কোথায়? সুরাইয়া হেসে বলে, উনি এখন ঢাকায় ছোট চাচ্চুর বাসায়। অনেক বছর যাননি তো আমরা। ওইদিন ঢাকা ফিরার সময় এবার চাচ্চু জোর করেই বলেছেন চট্টগ্রাম যাওয়ার আগে যেন ঢাকায় ওনার বাসায় যায়। দাদি না করতে পারেনি। আচ্ছা, কবে ফিরবেন? সঠিক না মাস ঘুরতে পারে, হয়তো বছরও। অমিত ভার্সিটি থেকে রনিকে ফোন করে। কিরে কোথায় আছিস? অফিসেই আছি। কেন ভাইয়া? আজ সকালে বাবা বলল না মেয়েটাকে কোচিংয়ে ভর্তি করাতে। রনি বিরক্ত হয়ে বলে, মেয়েটা না বলে নাম ধরে ডাকো। ওর নাম আজরিন। আর হ্যাঁ, সে তোমার স্ত্রী। সম্মান করে ডাকলে তো ক্ষতি নেই। জ্ঞান দিস না। শুন, আমি চাই তুই ওকে কোচিংয়ে নিয়ে যায়। আমি? কেন? বাবা যে কোচিংয়ের কথা বলেছে ওখানকার শিক্ষকরা আমাকে চেনে। আমি গেলে অনেক প্রশ্ন করবে। আমি চাই না কেউ জানুক মেয়েটা আমার স্ত্রী। একদিন তো সবাই জানবে সত্যিটা, কতদিন লুকিয়ে রাখবে? হয়তো জানবে, কিন্তু এখন নয়। আমি চাই না বাবা নিজে যান, তাহলে পুরো শহর জানবেন। ঠিক আছে, তবে আমায় যদি কেউ জিজ্ঞেস করে আজরিনকে, বলবি তোর বোন। অমিত একটু ভেবে উত্তর দেয়। রনি কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। তুমি কল দিলে আমি ওকে গিয়ে বাসা থেকে নিয়ে আসব। রনিকে কল কেটে দেওয়ার পর অমিত মাকে ফোন করে। মা, ওকে 3টার দিকে তৈরি হয়ে করতে বলো। রনি ওকে বাসা থেকে নিয়ে যাবে। জাহানারা বিবি বিস্ময় বলেন, কাকে? কি বলছিস? তোর বউয়ের কোচিংয়ে ভর্তি করার কথা নি বলছিস? হুম। রনি নিয়ে যাবে মানে? তুই যাবি না? আমি যাব, কিন্তু ওকে গিয়ে বাসা থেকে আনতে গেলে দেরি হয়ে যাবে। তাই রনিকে বলেছি ওকে নিয়ে যেতে। মধ্যরাস্তা থেকে আমি গাড়িতে উঠব, পরে আমরা একসাথে গিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসব। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি আজরিনকে বলে দিচ্ছি। অমিত যা বলেছিল তা জাহানারা বিবি এসে জানালেন আজরিনকে। তখন ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। আজরিন সময় মতো রেডি হয়ে রনির আসার অপেক্ষা করছে। আজ প্রথমবার অমিতের সঙ্গে কোথাও যাবে এমন ভাবনায় সে একটু হালকা মেকআপও করে নেয়। ভেতরে ভেতরে এক অদ্ভুত উত্তেজনা। কিছুক্ষণ পর রনি এসে হাজির হয় অমিতের নির্দেশ মতো আজরিনকে নিতে। আজরিন জাহানারা বিবি আর সুরাইয়াকে বলে রনির সঙ্গে বেরিয়ে পড়ে। গাড়িতে ওঠার সময় রনি আজরিনকে পাশের সিটে বসতে বলে। আজরিন মৃদু স্বরে বলে, আমি পিছনেই বসি। অমিত ভাইয়া তাহলে কই বসবে? রনি আজরিনের কথায় হেসে ওঠে। আপনি হাসলেন কেন? জিজ্ঞেস করে আজরিন। রনি উত্তর দেয়, না, তুমি অমিতকে যে ভাইয়া বলছো সেটাই শুনে হাসলাম। ঠিক আছে, তুমি পিছনে বসো। তারা কিছুটা পথ যাওয়ার পর মাঝরাস্তায় অমিত উঠে পড়ে গাড়িতে। দীর্ঘ পথ পেরিয়ে তারা কোচিং সেন্টারের কাছাকাছি পৌঁছালে রনি গাড়ি থামায়। অমিত হালকা ক্লান্ত কণ্ঠে বলে, আজ সারাদিন অনেক কিছু সামলাতে হয়েছে, ক্লাস, কাজ, সব মিলিয়ে শরীরটা ভালো লাগছে না। তুমি রনির সঙ্গে কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হয়ে এসো। আমি গাড়িতেই একটু বিশ্রাম নিই। আজরিন উদ্বিগ্ন হয়ে বলে, আপনি বিশ্রাম নিন? শরীর যদি এতটাই খারাপ হয় তাহলে বলতেন, আমরা কাল আসতাম। সমস্যা কি? আজই তো দরকার ছিল না। অমিত বলে, না না, এতটা খারাপও না। তুমি যাও, কোচিং সেন্টার এখান থেকে কাছেই। গাড়ি ওদিকে যাবে না, তাই এখানে দাঁড় করানো হয়েছে। অমিতের কথায় আজরিন একটু না চাইলেও রনির সঙ্গে বেরিয়ে পড়ে। পথে হাঁটতে হাঁটতে বারবার পেছনে তাকায়। অমিতকে গাড়িতে রেখে আসা তার মন মানতে পারছে না। কোচিং সেন্টারে পৌঁছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। অধিকাংশ টিচারই রনিকে চেনে, অমিতের খালাতো ভাই হিসেবে। ভর্তি অফিসার আজরিন সম্পর্কে জানতে চাইলে রনি বলে, আমার ছোট বোন। এই কথায় আজরিনের মুখে এক অন্যরকম প্রশান্তির ছায়া খেলে যায়। রনির মুখে ছোট বোন শুনে তার মনে পড়ে যায় মাহতাব ভাইয়ার কথা। কি এক অজানা শূন্যতা যেন তার হৃদয় গেঁথে থাকে। অন্যদিকে আজরিনদের ফিরতে দেরি দেখে অমিত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সে সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অমিতের কলেজ জীবনের এক পুরনো বন্ধু, নাম রাহাত। সে অমিতকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকে উঠে। অমিত এপাশ ওপাশ করে রাহাতের পানে তাকায়। তারপর রাহাত অমিতের কাছে আসলে তারা অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা গল্প করে। কথার এক পর্যায়ে রাহাত অমিতকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? অমিত কিছুটা সময় নিয়ে দ্বিধায় উত্তর দেয়, আসলে রনি ছোট বোন এবার অ্যাডমিশন দিবে। রনি এখন ওর বোনকে সামনের কোচিং সেন্টারটায় ভর্তি করাতে এসেছে, তাই সাথে আসলাম। রাহাতের চেহারা হতবাকের চাপ। বলে, আরে আমার বোনকেও এখানে ভর্তি করিয়েছি। বোন গ ইউনিট থেকে পরীক্ষা দিবে। রনির বোন কোন ইউনিটে? গ ইউনিটের। কাকতালীয় ব্যাপার তো ভালোই, ওদের একজন আরেকজনের সাথে আলাপ করিয়ে দিব। এভাবে তাদের মধ্যে কথা চলতে থাকে। এদিকে ভর্তি শেষে রনি এক শিক্ষকের সঙ্গে আলাপে জড়িয়ে পড়ে, কিন্তু আজরিনের মন পড়ে থাকে অমিতের ওপর। বারবার তার চিন্তা হচ্ছে, উনি এখন কি করছে, কেমন আছে।
এক পর্যায়ে সে নিচু গলায় রনিকে বলে উঠে, ভাইয়া আসুন না, অন্য একদিন এসে কথা বলবেন। রনি আজরিনের মুখ দেখে আর অবহেলা করতে পারে না। বুঝতে পারে ওর ভিতরে কি চলছে। তাই আর শিক্ষকটার সঙ্গে কথা না বাড়িয়ে তারা বেরিয়ে আসে। তাদের ফেরার পথে আজরিন হঠাৎ বলে ওঠে, ধন্যবাদ। রনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, ধন্যবাদ কেন? আজরিন বলে, এই যে সবাইকে আপনি বললেন আমি আপনার ছোট বোন। ওই মুহূর্তে মনে হলো মাহতাব ভাইয়া আমার পাশে আছেন। পরিস্থিতি এমন না হলে হয়তো আজ সত্যিই ভাইয়া থাকতেন। এই কথায় রনির মনে হাহাকার জাগে, আহারে মেয়েটা জানে না তার স্বামী তাকে স্ত্রী পরিচয় দিতে চায় না, তাই আমায় আজ বড় ভাই সাজতেন হলো। রনি বলে, তাহলে এখন থেকে তুমি আমায় তুমি বলো, আমিও তোমায় তুই বলি। এমন সম্পর্ক হলে তবেই তো ভাই বোনের সম্পর্কটা সত্যি হবে। আজরিন মুচকি হেসে সম্মতি জানায়। 5 মিনিটের রাস্তা হেঁটে তারা গাড়ির কাছে এসে দেখে অমিত একটা ছেলের সঙ্গে গল্প করছে। ছেলেটা যে রাহাত, রনি চিনলেও আজরিনের কাছে রাহাত ছিল সম্পূর্ণ অপরিচিত। রাহাত রনির সাথে কিছুটা কথা বলে, তারপর আজরিনের পানে তাকিয়ে বলে, তাহলে রনি, ও হচ্ছে তোর ছোট বোন? রাহাতের কথায় আজরিনের মুখে হালকা বিস্ময়। রাহাত আজরিনকে হাসি মুখে বলে উঠে, ভালো আছো? আজরিন মৃদু স্বরে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমার বোনও তোমার বয়সী। তোমার সাথে অ্যাডমিশন দিবে এবার। এই কোচিং সেন্টারেই ভর্তি হয়েছে। তোমার ইউনিটের। আশা করি তোমাদের খুব তাড়াতাড়ি পরিচয় হবে। রাহাতের কথা আজরিন মলিন হাসে। এরপর রাহাত রনিকে উদ্দেশ্য করে বলে, তোর বোন তো খুব মিষ্টি করে কথা বলে। দেখতেও চমৎকার। তোদের তো চেহারায় কোনো মিল নাই। রনি হেসে বলে, আহারে আমি কি দেখতে খারাপ? আর আমার বোন মিষ্টি করে কথা বলে কিভাবে বুঝলে? ও তো দুটো বাক্য কথাও বলল না। রাহাত হেসে উঠে সাথে মজা চলে বলে, তোর বোনকে আমার ছোট ভাইয়ের বউ বানিয়ে নিব। এই কথা শুনে রনির মুখ সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। হয়তো একটু আগে গড়ে উঠা সম্পর্কটার টানে। সে বলে উঠে, তোমার বোনও আমার বোনের বয়সী বললেন না? ওকে আমার কাছে বিয়ে দিবে? তারপর ভাববো তোমার ভাইয়ের জন্য আমার বোন ঠিক হবে কিনা। রাহাত রনির কাঁধে হাত রেখে বলে, দূর বেটা, মজা করছিলাম। রনি জোকারের মতো হেসে বলে, আমিও মজা করছি। এরপর আজরিকে উদ্দেশ্য করে বলে, চল বোন, গাড়িতে বসবি। আজরিন গাড়িতে উঠে পড়ে। কিন্তু রাহাতের কথায় অমিতের কোনো প্রতিক্রিয়া না দেখে আজরিনের ভেতরে ঝড় বয়ে যায়। উনি কিছু বলল না? একটা কথাও না? এটাও না যে আমি উনার স্ত্রী? এসব ভাবতে ভাবতে সারা রাস্তা আনমনা ভাবে পার করে আজরিন। অমিতের এ কাজে আজরিন বাড়ি ফিরে ওয়াশরুমের ভেতর গিয়ে কান্নায় ভেঙে পড়ে। নিজেকে সামলাতে না পেরে ভাবে, হয়তো উনি ঠিক সময়ে কিছু বলতে পারেনি। এমন তো হতে পারে কথায় কথা ওনার সুযোগ হয়ে ওঠেনি। এই বলে নিজেকে শান্ত করতে চেষ্টা করে। আজরিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে অমিতের আজরিনের চেহারা দেখ না বুঝার বাকি থাকে না যে মেয়েটা এতক্ষণ ওয়াশরুমে কেঁদেছে। সাথে এটাও বুঝে মেয়েটার কান্নার কারণ। তবুও নিজের ইগোর কাছে সে হার না মেনে এমন ভাব করে যেন তার চোখে কিছু ধরা পড়েনি। পেজ জানাত হায়দার। আজ আজরিনের কোচিং এর প্রথম দিন। অমিত সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত ভার্সিটিতে ক্লাস নিয়ে বাসায় ফিরে এসেছে মাত্র। বাড়ি ঢুকতেই জাহানারা বিবি তার ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তুই তো আজ সারাদিন বাড়িতেই আছিস, আজরিনের কোচিং এর প্রথম দিন। ওকে তুই দিয়ে আসো না। মায়ের আদেশ অমিতের অগ্রাহ্য করতে পারে না। মায়ের কথায় হালকা বিরক্ত হলেও সে কিছু না বলে মাথা ঝাঁকায়। তবে মনে মনে ভাবে, নিজের গাড়ি বা বাইক নিয়ে গেলে কেউ না কেউ তো আমায় চিনে ফেলবে। এই ভেবে সে রনির কাছে তার বাইক চেয়ে নেয় আজরিনকে কোচিংয়ে পৌঁছে দেওয়ার জন্য। রুমে গিয়ে সে আজরিনকে পড়ার টেবিলে বসে থাকতে দেখে বলে, তুমি রেডি হয়ে থেকো, আজ তোমায় আমি কোচিং এ দিয়ে আসব। সেই এক বাক্যে আজরিনের মন যেন রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াতে শুরু করে। অমিত আজ তাকে নিয়ে যাবে, এই ভাবনায় সে যেন সারা গায়ে এক অন্য রকম মধুর শিহরণ টের পায়। বাইরে তখন রোদ হালকা হলেও বাতাসটা যেন অন্যরকম। অমিত গেইটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, চোখটা মাঝে মাঝে বাড়ির দিকেই চলে যায়। কিছুক্ষণ পর আজরিন বের হয়ে আসে। অমিতকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আজরিন খানিক অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা কি বাইকে করে যাব? অমিত একটু ঠোঁট বাঁকিয়ে বলে, দেখে কি তাই মনে হচ্ছে না? তোমার কি কোনো সমস্যা আছে? আজরিন ধূসর স্বরে বলে, না, সমস্যা কেন থাকবে? অমিত হেলমেট বাড়িয়ে দেয়, এটা পরে নাও। হেলমেট পরে নিলেও আজরিন বেল্টটা কিছুতেই লাগাতে পারছে না। বাইক মিররে চোখ রাখতেই অমিত সেটা দেখে আর দাম্ভিক স্বরে বলে, না পড়তে পারলে আমার সামনে এসে দাঁড়াও। আজরিন কিছু না বলে ধীরে সামনে গিয়ে দাঁড়ায়। অমিত তার খুব কাছে এসে নিঃশব্দে বেল্ট লাগিয়ে দেয়। মুহূর্তটা অদ্ভুত নিঃশব্দ, তবু তাতে যেন অনেক কথা লুকানো।
হেলমেট পরা আজরিন বাইকে উঠে বসে পড়ে। চুপচাপ একটু দূরে। বাইক ছাড়ার আগে অমিত বলে, কাঁধে হাত রেখে বসো, না রাখলে পড়ে যাবে। আজরিন প্রথমে দ্বিধায় পড়ে, তারপর ধীরে কাঁধে হাত রাখে। ভেতরটা কাঁপে, তবু মুখে এক অপূর্ব শান্তি। বাইকের পেছনে বসে থাকা আজরিনের মনে হঠাৎ একটা গান বেজে ওঠে। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের হয়, তবে কেমন হতো তুমি বলতো? সে ভাবে, আজ এই গানের প্রতিটি শব্দ তার হৃদয় সত্যি হয়ে বাজছে। কোচিং সেন্টারে পৌঁছে গেলে অমিত নিজের হেলমেট না খোলার সিদ্ধান্ত নেয়, কেউ চিনে ফেলবে বলে। আজরিনের হেলমেট খুলে দিতে দিতে বলে, তাহলে তুমি যাও। আজরিন একটু থেমে জিজ্ঞেস করে, আপনি কি করবেন? আমি বাসায় ফিরে যাব। আজরিন সংকোচ বোধ করে অমিতকে উদ্দেশ্য করে বলে, আমি কিভাবে বাসায় ফিরব? আমি বাসায় গিয়ে রনিকে পাঠিয়ে দেব। কথাগুলোতে আজরিনের ভেতরটা হালকা খচখচ করতে থাকে। সে কিছু না বলে এগিয়ে যায়। হঠাৎ পিছন থেকে অমিত ডাকে বলে, এই মেয়ে শুনো। আজরিন পিছনে তাকায়। অমিত বলে, এদিকে আসো। ধীরে ধীরে সে ফিরে আসে। বিনয়ী স্বরে বলে, আমার নাম আজরিন। আর যদি ভুলে যান মীরা বলেও ডাকতে পারেন। অমিত অপরাধীর স্বরে বলে, সেটা না। শোনো, যেটা বলার ছিলাম, রনি যেহেতু কোচিং সেন্টারে তোমায় ওর ছোট বোন বলে পরিচয় দিয়েছে, তুমি বরং টিচার স্টুডেন্ট সবার কাছে সেই পরিচয়েই থেকো। দেখ, এখন যদি আলাদা পরিচয় দেও ব্যাপারটা দৃষ্টিকটু লাগবে। আজরিন মাথা নিচু করে সম্মতি জানায়। ধীরে পা ফেলে ভিতরের পানে হেঁটে যায়। আর যেতে যেতে ভাবে, উনি কি আমায় নিজের স্ত্রী বলে পরিচয় দিতে সংকোচ বোধ করেন? তাহলে উনি কি করে জানলেন রনি ভাইয়া আমায় কোচিং সেন্টারে বোন বলে পরিচয় দিয়েছে? একটু ভেবে আজরিন আবার নিজেকে বলে, হয়তো রনি ভাইয়াই বলেছে উনি যে আমায় কোচিং সেন্টারে বোন বলে পরিচয় দিয়েছে। কিসব ভাবছি আমি। হয়তো বিষয়টা এরকমই হবে। তবুও কেন যেন মনে হচ্ছে আজ এই ছোট বোন পরিচয়ের আড়ালে কোনো অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে আছে। অমিত তখনও দাঁড়িয়ে থাকে বাইকের পাশে। হেলমেটের ভেতর